মানে যেটা আমি করতে চেয়েছি মন থেকে সেটা আমি করেছি, কিন্তু আমি চেয়েছি খুব ছোট ছোট জিনিস। আমি আজ পর্যন্ত এরকম কোনো স্ক্রিপ্ট ভাবিনি যেটা আমার পক্ষে করা সম্ভব হবে না এই মুহূর্তে। আর তাছাড়া একটা বড় কথা হচ্ছে, আমি যেহেতু হিচককের প্রচন্ড ফ্যান, হিচকক কিন্তু চিরকাল নিজের ওই এগুলোকে ড্রামা, থ্রিলারগুলোকে সব বা ওয়ান রুম, ওই আবার যখন ক্যামেরাটা যখন যাচ্ছে, কোনো মুভমেন্ট আছে ক্যামেরার, সেই সিনটা একরকম দেখতে লাগছে, আবার যখন ক্যামেরা স্টিল আছে সেটা একরকম দেখতে লাগছে। ওখান থেকে একটা সিনেমার প্রতি আলাদা ইন্টারেস্ট, যে বানানোর প্রসেসটাতে আলাদা ইন্টারেস্ট এলো। আমাদের বাড়িতে ঘোরার চল ছিল না, আচ্ছা একদমই না। তো বাবা একটাই জায়গা নিয়ে যেত, চিড়িয়াখানা। ওই জন্য প্রত্যেক বছর বড় হয়েও, প্রত্যেক বছর না হলেও 2 বছর অন্তর চিড়িয়াখানা যাই। ইয়ে মাধা বহুত ক্রূর হে, ইয়ে আপনে বাচ্চো সে বহুত প্যার করতে। টাকাটা, বাজেটটা কোনোদিনই আমি মনে করি না কোনো ইস্যু। একটা তোমার সাপোর্ট দেবে, একটা বেসিক সাপোর্ট তোমার নিশ্চয়ই দেবে, 100 বার দেবে, কিন্তু তোমার ইয়েটাকে কি করে বাড়াতে পারে, ফাউন্ডেশন আর টাকাটা কি করে বাড়াতে। কবির সিং বেরোলো, তার 2 মাস পরেই বেরোলো তাপসী পন্নু 56 নামের সিনেমা, হ্যাঁ একই প্রোডাকশনের। ওখানে দেখানো হয়েছে যে একটা মেয়ে থাপ্পড় মেরেছে, মেয়েকে থাপ্পড় মেরেছে, ওটা নিয়ে অনেক কত কথা হলো কবির সিং এ। আবার সেই টিভি সিরিজই ওই একটা মেয়েকে থাপ্পড় মেরেছে, সেটাকে নিয়ে আবার একটা গোটা সিনেমা ওটাকে ইস্যু করা। ব্যাপারটা কি কিছুই না, সবাই ওই জিনিসটাকে নিয়ে বিজনেসই করতে যায়, সবই আছে। এই কটা থেকে শুরু? মোটামুটি ধরো 5:30টা আসবে পড়তে। 10:30 অবধি পড়ানো থাকে? 10:30 অবধি পড়ানো। প্রতিদিনই? প্রতিদিন না, বুধবারটা হয় কারণ বাড়িতে যখন পড়ানো থাকে, বাড়িতে যখন পড়ে একটু গ্রুপ বেশি নিয়ে পড়ায়, তো সময়টা একটু বেশি দিই, তো এইদিকে সময়টা বেশি থেকে ওটা একটু লেটে যাই আমরা। কত বছর হয়ে গেল তাও পড়ানো? 12 বছর হয়ে গেল। বা 12 বছর পড়ানো হলে তো, কিন্তু আমি মানে খুব কি বলবো, ওই স্ট্রাকচার ওয়াইজ বা খুব যে মানে একদম মানে হয় না যে একটা খুব একটা শিক্ষকতা করানোর জন্য ওটা বলছে মানে প্রচুর পরিমাণে যে আমি মানে এফোর্ট দিয়ে মানে পড়ানোটা করিয়েছি তাও কিন্তু নয়। এত বিশাল ব্যাচ করে পড়াবো, প্রচুর স্টুডেন্ট হতে হবে, ওরকম ভাবে আমি ওইভাবে ভাবিও নি, আর ভাবিনি বলে হয়ও নি। মানে যেটা আমি করতে চেয়েছি মন থেকে সেটা আমি করেছি, কিন্তু আমি চেয়েছি খুব ছোট ছোট জিনিস বা বিভিন্ন রকমের জিনিস, হ্যাঁ অল্প অল্প অল্প। সেটা গান বাজনা হতে পারে, সিনেমা বানানো হতে পারে, রান্না করা হতে পারে, ট্রেক করা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, হ্যাঁ অনেক কিছু হতে পারে। সেটা আবার জন্তু জানোয়ারদের প্রতি বিশাল একটা মানে ওই নলেজ নেওয়ার একটা ইয়ে আছে, তো ওই দিকটাও আমি আবার দেখি যে বিভিন্ন রকম দেশের জিওগ্রাফি অ্যান্ড বায়োলজি দুটোই আর কি, মানে যে কোনো দেশের ভূগোল জানা এবং যে কোনো দেশের জন্তু জানোয়ার সম্পর্কে জানা, নিজের মতো করে পড়াশোনা করিস, সেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো মানে এই জন্তু জানোয়ার প্রীতি বা এদের সম্পর্কে জানা, এই মানে প্যাশনটা মানে ঠিক কবে থেকে এলো বা কখন? বাবার সাথে বসে অ্যানিমেটেড প্ল্যানেট দেখতাম, আচ্ছা ন্যাশনাল জিওগ্রাফি দেখতাম, ফার্স্ট ইংলিশে দেখতাম, তারপর হিন্দিতে হতো, ইয়ে মাধা বহুত ক্রূর হে, ইয়ে আপনে বাচ্চো সে বহুত প্যার করতি, ওইগুলো দেখতে দেখতে প্রচুর পরিমাণে। হ্যাঁ, আর বাবা খুব এক্সাইটেড হয়ে যেত, ওই এই সিংহরা দিকে দেখতে পেয়েছি, এটা খেয়ে নেবে রে, এবার খেয়ে নেবে রে, এরকম করতো। তো আলাদা একটা কমেন্ট্রি চলতো এখানে। তো ওই জন্য আমি বাবা মিলে দেখতাম। বাবা প্রত্যেক বছর বাবা কোথাও ঘুরতে নিয়ে যেত না, আমাদের বাড়িতে ঘোরার চল ছিল না, আচ্ছা একদমই না। তো বাবা একটাই জায়গা নিয়ে যেত, চিড়িয়াখানা। ছোটবেলায় একটা জায়গায় গেছি, চিড়িয়াখানা। ওই জন্য প্রত্যেক বছর বড় হয়েও, প্রত্যেক বছর না হলেও 2 বছর অন্তর আমি চিড়িয়াখানা যাই। খুব কমন ইন্টারেস্ট, মানে এখনো বই মেলায় গেলে এখন প্রাণী সংক্রান্ত কোনো বই হলে কিনি কি না কিনি, অন্তত উল্টে পাল্টে দেখি আর কি। পড়ানোর পাশাপাশি তুই যেমন শর্ট ফিল্ম বানাস, এখনো অবধি তো শর্ট ফিল্মই বানিয়েছিস, ফিচার কিছু বানাস না। তো এই শর্ট ফিল্ম বানানোর প্যাশন কোথা থেকে এলো, বা প্রথম কবে রিয়েলাইজ করলি যে সিনেমার প্রতি একটা ভালোবাসা আছে? আমি ধরো ইভেন্টের যখন পড়ি
সিনেমা তো সবাই কম বেশি দেখতামই। তো আমি 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 একটা জিনিস লক্ষ্য করতাম যে আমাকে কেউ আলাদা করে বলছে না বা ওইভাবে গাইডেন্সের ব্যাপার নেই, কিন্তু আমি যখন দেখছি যে এই যে এখানে ছেলেটা বসেছিল, কাট হলো, যেই ক্যামেরাটা অন্যদিকে গেল জিনিসটা অন্যরকম দেখতে লাগছে। আবার যখন ক্যামেরাটা যখন যাচ্ছে, কোনো মুভমেন্ট আছে ক্যামেরার, সেই সিনটা একরকম দেখতে লাগছে। আবার যখন ক্যামেরা স্টিল আছে সেটা একরকম দেখতে লাগছে। একটা অ্যাক্টরের ক্লোজ থেকে ইমোশন একরকম, মানে যে ইমোশনটা, যে এক্সপ্রেশনটা দিচ্ছে, অ্যাক্টিংটা করছে, সেটা ক্লোজ থেকে দেখালে একরকম একটা মানে আইডিয়া দিচ্ছে বা ইন্টারেস্ট শো করছে। সেটা যখন আবার অন্য একটা মানে অ্যাঙ্গেল থেকে আমি সিনেমাটাকে নর্মাল সিনেমায় আমি হয়তো দেখছি কবি খুশি কবি গম, বাট ওখানেও ডিফারেন্ট টাইপের ইয়ে করে, প্লাস হুট করে সিনটা এখন ছিল মিউজিক এসে, কেন মিউজিকের সিনটাকে এইভাবে এরকম করে দিল, কেন একটা ইমোশনাল মিউজিক আমার মনের মধ্যে। সিনেমাটা যে সিনটা আমি এই মুহূর্তে দেখছিলাম, আমি জানি XYZ কোনো একটা মানে একটা কি বলবো, একটা ইমপ্রেশন ছিল সিনেমাটার প্রতি, হুট করে মিউজিকটা এসে আমার চেঞ্জ করে দিল, খুব ভালো লেগে গেল। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সিনেমার মিউজিক ধরতে লেগে আবার গানটা মাঝে মাঝে ঢুকে গেল। তো এই এক্সট্রা ইমোশন গুলো কেন কাজ করছে আমার মধ্যে? আমি তো সিনেমা দেখছিলাম, আমি তো আর তো কিছু করছিলাম না, আমি তো কিছু পাচ্ছিলাম না, সিনেমা দেখছিলাম কোনো একটা কারণে, হয়তো কোনো কোনো সময় কাটানোর জন্য, কখনো মজার জন্য, কার্টুনও দেখছি তাই। কিন্তু আলাদা করে কেন ভাবছি? ওখান থেকে একটা সিনেমার প্রতি আলাদা ইন্টারেস্ট, যে বানানোর প্রসেসটাতে আলাদা ইন্টারেস্ট এলো। কিন্তু মেইনলি সিনেমা থেকে কিন্তু সিনেমা বানানোর ওই ব্যাপারটা তৈরি হয়নি, মেইনলি আমার তৈরি হয়েছে বই পড়া থেকে। আচ্ছা, আমি সিনেমা দেখা সেইভাবে মানে মানে আলাদা করে সময় বার করে সিনেমা দেখা অনেক পরে শুরু করেছে, সেটা কলেজ লাইফে, মানে সিনেমা দেখার অভ্যেস যেটাকে আমরা বলি। কিন্তু বই পড়ার অভ্যেস সেটা ধরো 4-5 থেকে, 4-5 থেকে বই পড়ার অভ্যেস। এবং সেটা কিভাবে আমি সত্যি জানি না, কারণ আমার বাড়িতে বই পড়ার চল নেই, সিনেমা চল তো নেই, বই পড়ার চলও নেই। তাও সিনেমা একটু, সিনেমা একটা কমার্শিয়াল জায়গাতে সব থেকে মানে কি বলবো, এক্সপ্লোর্ড মিডিয়াম, আর্ট ফর্ম, সব থেকে এক্সপ্লোর্ড যেটা। তো সেই অর্থে সিনেমা দেখা তো সব বাড়িতে কম বেশি হয়, কিন্তু বই পড়াটা আলাদা করাটা একটু হলেও কালচার লাগে, তো সেটা বাড়িতে আমার সেই প্র্যাকটিসটা ছিল না। আমার যে কোথা থেকে হলো না, আমার পাড়ায় সেই কালচারটা ছিল না, স্কুলে সেই কালচারটা ছিল। স্কুলের কালচার মানে বলছি যে কোনো বন্ধুদের মধ্যে কেউ ইন্সপায়ার করলো বা কোনো স্যার ম্যাডাম ইন্সপায়ার করলো, সেরকমও না। আর হঠাৎ করেই কেন যে বই পড়া শুরু হয়ে গেল, কোথা থেকে ওই স্কুলের বইগুলো পড়তে পড়তে ওখান থেকে, মানে ধরো স্কুলে আমাদের যে বাংলা বই থাকতো, ধরো 5টা করে গল্প থাকতো, কিন্তু থাকতো মিলে 10টা গল্প, সিলেবাস থাকতো 5টা গল্প, বাকি 5টাও পড়ে ফেলছি, পড়তে ইচ্ছা করছে এবং ওই লেখকটার ব্যাপারে আলাদা করে জানতে ইচ্ছে করছে। বাবা 2-1বার ছোটবেলায় বই মেলা নিয়ে গেছিলো, কিন্তু সেটা হয়তো এই ঘোরার সূত্রেই, আর জাস্ট ঘুরতেই নিয়ে গেছিলো। হ্যাঁ, সেখানে আরে এই লেখকটার বই তো আমি আমার টেক্সট বইতে পড়েছি, সুকুমার রায়ের লেখা টেক্সট বইতে পড়েছি, রবীন্দ্রনাথের লেখা টেক্সট বইতে পড়েছি। বাবাকে বললাম, তো একটা বই কিনে দিল। হ্যাঁ, ওই করতে করতে তারপর বাবা আমাকে ওই টিফিনে খাওয়ার জন্য প্রত্যেক সোমবার করে, আমার মনে আছে 5, 6, 7, 8 এই সময় সোমবার করে 30 টাকা করে দিত। ঠিক আছে, কত সালের কথা এটা? 30 টাকা 2008-9 এরকম। আর তারও আগে বলছি, আর তারও আগে 10 টাকা করে পেতাম। ঠিক আছে, 10 টাকা করে পেতাম। আমাদের স্কুলে একটা কাকিমা আসতো, একটা কাকিমা আর তার মেয়ে আসতো আর কি। ঠিক আছে, তো তারা ওই স্কুলে, ওই আমার স্কুল শুরু হতো 11:15, 11টার সময় ওটা ঢুকতো, জাস্ট 15 মিনিটের জন্য স্কুলের ভেতরে থাকতো। পেন, পেন্সিল, হ্যাঁ, ওই গন্ধওয়ালা রবার, লাল নীল রঙের ওই ফ্রুট স্মেল বেরোতো আর কি, ওই টাইপের। বা ধরো ওই পেন, পেন্সিল, আর তার সাথে ওই গল্পের বই, ছোট ছোট ভূতের গল্পের বই, 3 টাকা করে দাম ছিল বইগুলো, ওইগুলো বিক্রি করতো। তো আমি প্রত্যেকদিন ওই টাকা জমিয়ে জমিয়ে 5 টাকা করে খেতাম বা 6 টাকা করে খেতাম, বাকি 3 টাকা 4 টাকা যা বাঁচতো একটা করে বই কিনতাম, বই কিনে পড়তাম। ওইগুলো এখনো আছে আমার কাছে, এখনো বইগুলো আছে, একদম যত্নে আছে পুরোপুরি। হ্যাঁ, তো তারপর যখন ওই 9-11 বাবা এই সোমবার করে 30 টাকা করে দিত, আবার পরের সোমবার 30 টাকা, ওই 30 টাকা জমিয়ে 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 যখন 100 টাকা বা 150 টাকা হতো, তখন আমি কলেজ স্ট্রিটে যেতাম, গিয়ে বই কিনে নিতাম, 1টা বা 2টা বই কিনে নিতাম। প্লাস তখন আমি দেখেছিলাম ওই পুরোনো মার্কেটে দাদা একবার, ওর কি মনে হয়েছিল, ও তখন মনে হয় একটু কাজকর্ম করতো, মানে ব্যাংকে চাকরি না, তার আগে আর কি একটা কাজকর্ম করতে হয়তো না, সরি, ও টিউশন করতো তখন। আচ্ছা, মানে দাদা যখন কলেজে পড়ে, তো তখন ওই টিউশনের টাকা থেকে আমাকে, প্লাস আমি 100-150 টাকা দিয়েছিলাম। তো বন্ধুরা মিলে কলেজ গেছিলো, ওর MBA এর বই খাতা কিনতে মনে হয়, তো সেখানে আমার জন্য 4-5টা বই নিয়ে এসেছিল। আচ্ছা, কিন্তু ওই 4-5টা বই ওই টাকায় হয় না,
তো আমি জিজ্ঞেস করছিলাম কি হলো, আমি একটা পুরোনো মার্কেট থেকে কিনেছি। আচ্ছা, পুরোনো মার্কেট থেকে বই কিনেছি। তো তখন ওই পুরোনো মার্কেটের আমার একটা ঝোঁক ধরে গেল, যেখানে আমি কম দামের মধ্যে মোটামুটি দাম দর জানলে, ভালো বই জানলে আমি কিনতে পারবো। তো আমি গিয়ে পুরোনো মার্কেট থেকে আগে পুরোনো মার্কেট ঢুকি, দেখি কি ভালো বই পাওয়া যায় না যায়, সেখান থেকে নিয়ে কেনাকাটি করি। মানে কলেজ স্ট্রিটেও যে পুরোনো বইয়ের দোকানগুলো আছে সেগুলো তুই মারিস? প্রেসিডেন্সির দিকটা তুমি পাবে, প্রেসিডেন্সির দিকটা পুরোটাই পুরোনো মার্কেট ওটা। হ্যাঁ, তো ওই বই পড়া থেকে শুরু করে প্রচুর বই পড়তাম, মানে লাইব্রেরি কার্ড করা থেকে শুরু করে ক্লাসে গল্প বলতাম। আমি ক্লাসে অফ পিরিয়ড আমি ক্লাসে গল্প বলতাম, মানে এবার কে গল্প বলবি সময় আমার থাকাতে, আমি গল্প বই পড়তাম বলে গল্প স্কুলকে রিপ্রেজেন্টও করেছিলাম গল্প বলা থেকে। একটা ওই ইয়ে হতো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে গল্প বলা। তো আমি গেছিলাম আমাদের এই তেঘরিয়াতে স্কুল আছে না একটা, ওই স্কুলটাতে আমাদের গাঙ্গুরামসের পাশে স্কুল আছে একটা, তো ওটা হাই স্কুল একটা, ওখানে হয়েছিল আমাদের ইন্টার স্কুলটা। আমি আমার স্কুলকে রিপ্রেজেন্ট করেছিলাম গল্প বলাতে। তো ওই গল্প পড়তে পড়তে আমার মনে হলো যে ধরো আমি চাঁদের পাহাড় পড়ছি যখন 9-10-এ, তখন চাঁদের পাহাড় রিলিজ করেনি কিন্তু, সেটা অনেক পরে 13 সাল মনে হয়, 13-14 সাল। হ্যাঁ, তো চাঁদের পাহাড় যখন পড়ছি আমি কিন্তু ঠিক চোখের সামনে পরমতকে ভাবছি, মানে এবার যখন ভাবছি, কেন ভাবছি, আমরা যখন কিছু পড়ি বা ভাবি বা তোমাকে বললে তুমি তো কিছুটা ভাববে, তো বারবার একটা আবছা ছবি ভাবার থেকে কোনো একজন তাকে চেনা মুখকে ভেবে নিলাম সেই চরিত্রটা। এবার শঙ্কর ধরি বলছে যে সে ঘোড়ায় করে যাচ্ছে, তো আমি পরমব্রতকে ভেবে নিলাম, সেটা মোটামুটি পোশাক টোশাক করে আফ্রিকার জঙ্গল আমার চেনা মোটামুটি টিভি দেখে, তো ঘোড়ায় করে সে যাচ্ছে, বা সিংহটা হামলা করলো সরে গেল, তো ওকে ভেবে নিলাম। হ্যাঁ, ওটা আমি ওই সব্যসাচী চক্রবর্তীকে আলভারেজ জায়গায় ভেবে নিলাম, মোটামুটি একটা আইডিয়া করে ভেবে নিলাম। তো এইগুলোতে করে আমার খুব স্পষ্ট ধারণা, মানে ভিশনটা খুব ক্লিয়ার হতো। আচ্ছা, ওই জন্য আমি গল্পের কথাটা প্রসঙ্গে তুললাম। সিনেমার ক্ষেত্রে গল্পের আমাকে প্রচন্ড হেল্প করেছে খালি ভিশনের দিক থেকে, যে আমি যেটা ভাবছি এই মুহূর্তে ভাবছি, এটা আমি কালকে শুট করবো, পরশুদিন এইটার পর আমি রেজাল্ট দেখতে পাবো, আদৌ সেটাই দাঁড়াচ্ছে কিনা। এইখানে একটু আটকাচ্ছি, ভিশন ক্লিয়ার হওয়ার যে ব্যাপারটা বললি, এটা আমারও তোর ছবি দেখে মনে হয়েছে যে যেহেতু চারিদিকে এখন অনেক ফিল্ম মেকার বা সবাই শর্ট ফিল্ম নিয়ে এক্সপেরিমেন্ট করছে, বানাচ্ছে নিজেদের জায়গা থেকে যতটা তারা যেভাবে পারে। তো আমি যখন প্রথম তোর ছবি দেখি, কোন ছবিটা প্রথম দেখে, আমি বোধহয় গেস দেখেছিলাম আর কি। গেস দেখার পরে গেস 1 সেকেন্ড দেখার আবার তাগিদ জন্মায়, আমার ভালো লাগে। এবং ভালো লাগার বিষয়টা এই পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি দেখে বুঝতে পারছি যে এটা খুব ক্ষুদ্র পরিসরে বানানো, বুঝতে পারছি হয়তো 8-10 জনের বেশি টিমে থাকবে না এটার মেকিংয়ের পেছনে, প্রোডাকশন ডিজাইন সেরকম না, কিন্তু কোথাও একটা সেন্স কাজ করছে। মানে যেহেতু আমিও ছবির সাথে যুক্ত 10-12 বছর ধরে, একটা প্র্যাকটিস আমারও রয়েছে, আমিও ক্যামেরার পেছনে কাজ করেছি, আমি ওইটা বুঝতে পারছি যে এই জিনিসটা এক্সিকিউট করতে গেলে কোন কোন প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়, বা স্ক্রিপ্টটা কোন লেভেলের চৌখসভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এই জিনিসগুলো আমি বুঝতে পারছিলাম। সেখান থেকে একটা ইন্টারেস্ট গ্রো করে। আই সুদিং হয়তো মনে হয়নি সব ক্ষেত্রে, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা কিছু ফিল্ম হয়তো 720 পিক্সেলেও হয়তো পুরনো একদম যেগুলো শ্যুট করা, হ্যাঁ, একটা ঘরের মধ্যে নামিয়ে দেওয়া, কিন্তু খুব মানে ইন্টারেস্টিং লেগেছে। মনে হয়নি যে স্কিপ করে যায়, বা মনে হয়নি যে না ভাল লাগছে না বন্ধ করে দিই এরকম। তো সেখান থেকেই আমি এই ভিশন ক্লিয়ারের যে ব্যাপারটা, এই প্রসঙ্গে আসি যে তোর কি মনে হয় যে ধর যেটা ভাবছিস বা স্ক্রিপ্ট হিসেবে যেটা লিখছিস, সেটা যখন পর্দায় দেখছি বা স্ক্রিনে দেখছি, কীরকম তার চেহারা হতে পারে, ক্যারেক্টারগুলোকে কোথায় বসালে, কোথায় তার পজিশনিং করলে, আমি লংয়ে ধরবো না মিডে ধরবো, কিভাবে রিপ্রেজেন্ট করব অন স্ক্রিন করলে সেটা যথার্থতা হবে। ঠিক আছে, এটা হবে মাঝে মাঝে, অসুবিধা নেই। তো সেই মানে কিভাবে প্রেজেন্ট করলে সেটা ওই স্ক্রিপ্ট টু স্ক্রিন জাস্টিসটা একদম অ্যাকিউরেট হবে, এই সেন্সটা তোর কি মনে হয় যে কিভাবে গ্রো করেছে, বা তুই কখন বুঝলি? দেখো, আমি খুব লিমিটেড ভাবেই সবকিছু ভেবেছি চিরকাল, মানে আমি যেটা অ্যাকচুয়ালি করতে পারবো, আমি আজ পর্যন্ত এরকম কোনো স্ক্রিপ্ট ভাবিনি যেটা আমার পক্ষে করা সম্ভব হবে না এই মুহূর্তে। আমি চিরকালই ওইভাবে ভেবে এসেছি যে কোনো লেখার ক্ষেত্রে। তো আমি যখনই ভাবছি যে এরকম গল্প আছে, ইন্ডোরের মধ্যে আছে, এই কটা ক্যারেক্টার আছে, তো
তাদেরকে মানে এবার তার সাথে আমার একটা তোমার ডিওপির সাথে বসে একটা স্ক্রিন এই শর্ট ডিভিশনটা করে নেওয়া, শর্ট ডিভিশনটা খুব ইম্পর্টেন্ট থাকে ওই জন্য আমার জন্য। মানে আমি কোনো কিছুই মানে আমি কি করতে চলেছি শর্টে মানে ফ্লোরে, সেটা আমি কখনো কিছু ওই দিন ডিসকাস করি না শুটের সময়, আগে থেকেই সব একদম যতটা সম্ভব লিখে নেওয়া যায়, যতটা সম্ভব সবকিছু। স্টোরি বোর্ড করিস? মানে স্টোরি বোর্ড হয়তো ওইভাবে করি না, কিন্তু আমি মোটামুটি আমি অন্তত নিজে বোঝা এবং ওই মুহূর্তে পার্টিকুলারলি ওই লোকটাকে বুঝিয়ে দেওয়া, সেটা একটা লোক কি আমার ডিওপি, তাকে ওই মুহূর্তে বুঝিয়ে দেওয়ার জন্য যতটুকু আমার লেখালেখি দরকার বা মানে রিসোর্স দরকার সবটুকু হাতের কাছে রাখি। এবং সেটা যেহেতু আমি তোমাকে বললাম যে কখনো হয়তো সেইভাবে ওই অ্যাকচুয়ালি সিনেমা কি করে তৈরি হয়, অ্যাকচুয়ালি যে পুরো এ টু জেড প্রসেসটা আমি কখনো কোনো ইনস্টিটিউটে যাইনি, আর কাউকে কখনো সেইভাবে অ্যাসিস্টও করিনি, সেইভাবে কোনো রকম মানে চেনা পরিচিত যে পরপর কাজ করেছি কিছু বা দেখেছি কি করে কাজ হয়, ওটাও যেহেতু নেই, পুরোপুরি জিনিসটাই ঘরোয়া টোটকাতেই করা। আমি যে খুব হাতুড়ে ডিরেক্টর, মানে বলি এগুলোকে হাতুড়ে ডিরেক্টর। কেন হাতুড়ে ডিরেক্টর? মানে হাতুড়ে ডিরেক্টর মানে হাতুড়ে ডাক্তার যে কথাটা, টার্মটা কেন বলে বলো তো? হাতুড়ে ডাক্তার কথাটা মানে কি? হাতুড়ি মানে না, না তো নিশ্চয়ই, কিন্তু খুব ওই প্র্যাকটিক্যাল কিভাবে না। হাতুড়ে ডাক্তার কথাটা আছে তো, হ্যাঁ আছে, হাতুড়ে ডাক্তার কেন, হাতুড়ে ডাক্তার কেন বলে? সে হাতড়ে হাতড়ে ডাক্তারি করে, আচ্ছা আন্দাজে করে, আচ্ছা ডাক্তারি, ওই জন্য কেন হাতুড়ে ডাক্তার বলে। আমাদের পাড়ার হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার মানে হচ্ছে যে হাতড়ে কাজ করে করে শেখা, এক্স্যাক্টলি কাজ করে করে শেখা। ও আর এর আগে 5টা কেস ধরো এসছে, কলেরা 2জন মরে গেছে ওর মধ্যে, ঠিক আছে, বাকি 3জন বেঁচে গেছে, ও ঠিক আছে এই ওষুধটা দেবো, এইভাবে। ওই জন্য তুমি একটা খুব মানে আমি গ্রোথ ঠিক বলবো না, তবে গ্রোথ কথাটা আমি ইউজ করবো যাতে বোঝানোর জন্য যে তুমি একটা গ্রোথ দেখতে পাবে আমার সিনেমার মধ্যে। আমি খেয়াল করেছি সেটা প্রথম থেকে শেষ অবধি। তুমি তো গল্প কিন্তু প্রথম গল্পটাকে খারাপ বলে দেবে, কনসেপ্ট হিসেবে কোনোটাই কিন্তু দুর্বল নয়। এবং একটা আমার চোখে মনে হয়েছে যে একটা কোথাও মিল আছে, মানে ভাবনার জায়গা থেকে মিল আছে, হয়তো টেকনিক্যালিটিস এর দিক থেকে একটু প্রোগ্রেস হয়েছে, গ্রোথ হয়েছে, তুই ফিল্ডে কাজ করতে করতে হ্যাঁ বুঝেছিস আরো ঠিকঠাক। ধরো একটা কাজে কালার করিয়ে মানে নিজেদের মধ্যে কালার করে দেখলাম যে না, আগে আমি ধরো ডাবিং করতাম না, হ্যাঁ, তো কিন্তু পরে না ডাবিংটা করতে হবে, কারণ ওটা আমি বুঝতে পারছি আবার 5 বছর পরে দেখে আমার মানে রাগ হবে। যখনই আমি দেখেছি নিজের লেখা একটু না লেখাটা বোরিং হয়ে যাচ্ছে না, আমি সঙ্গে সঙ্গে রিয়েক্ট করে দিয়েছি। আমি খারাপ, দেখো ভালো সিনেমা খারাপ সিনেমা তো হতেই থাকবে, কিন্তু সিনেমাটা এই মুহূর্তে বসে যাকে দেখাচ্ছে বোরিং যেন না লাগে, আমার বক্তব্য এটাই। তাই যে আমি খুব সিনেমা বানিয়ে দেবো তা না, লাল আপ্পা সিনেমার কথা বলছি, কথাটা হচ্ছে যেটাই বানাই না কেন সেটা যেন মানে তার লেখার জায়গা থেকে যেন জিনিসটা ভালো হয়। না মানে বোরডামের বা বোরিং এর যে ব্যাপারটা বললি, বোরডামের কথাটা যে প্রসঙ্গটা এলো, সেটা কি তুই টান টান উত্তেজনার কথা বলছিস? সেটাতে বিশ্বাস করিস? সেটা বলছি না, তুমি সেটা একদমই বলছি। আমি বলছি ধরো কোনো একটা নর্মাল কনভারসেশন হচ্ছে, কিন্তু কথাটা যে বিষয় নিয়ে হচ্ছে, আইদার কথা হচ্ছে না তো অন্য কথা হচ্ছে, তুমি একটা ফ্রেম ধরেছো যেখানে তার পেছনে সাউন্ড দিয়ে হোক, তার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে হোক, বা কিছু না দিয়ে হোক, মনোলগ দিয়ে হোক, হোয়াট এভার, কোনো তুমি সিনটাকে তৈরি করছো। কিন্তু যখন দুটো ক্যারেক্টার আছে তারা যদি কথা বলে তারা 5 মিনিট কথা বললো, অত সেই একটা কথাও যে দেখলো তার ভালো লাগলো না, আচ্ছা ইমপ্যাক্টফুল তুই বলছিস যে, তাহলে আর কি হলো জিনিসটা? তাকে খুব ভারী কথাও বলতে হবে তা কিন্তু নয়, সেটাও বলছি না, কিন্তু আমি বলছি যে ওই সেটা লেখার উপর ডিপেন্ড করা, জানো তো। একটা আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে মানে অনেকের ছবির ক্ষেত্রে দেখেছি আমি যে, এবং আমি এটা মানে ওই আলোচনার জায়গা থেকেই বলছি আর কি, মানে ওই একটা মানে যেটা দেখেছি বিভিন্ন জিনিসপত্র 5-6টা ছবি ধরো দেখেছি, তার মধ্যে থেকে আমি একটা জায়গাতে কনক্লুশনের মতো করে যদি আমি বলি যে অনেকের ক্ষেত্রে লেখাটা, এত সত্যি কথা বলছি, আমাদের নিজেদের মধ্যে যারা কাজকর্ম করে লেখাটা যদি স্ট্রং করতে পারছে না, তাই কিছু ভারী কথা বা খুব একটা খুব কথা দিয়ে ওটার মানটাকে বাড়ানোর চেষ্টা করছি। বুঝতে পেরেছি। আমি তোমাকে এটা বলছি, তুমি কি একটা নর্মালাইজ যে কথা, নর্মাল কথার মধ্যে দিয়ে কি তুমি জিনিসটাকে একটা খুব পৌঁছাতে পারছো না, একটা তৈরি করতে পারছো? পয়েন্টটা সেটা মানে ধরো তুমি গেসের কথা যেটা বললে, সবাই তো অনেক কিছু দেখেছে। গেস তো মানে এই সারা পৃথিবীর সিনেমাগুলোর মধ্যে ক্ষুদ্র একটা ছবি 2 মিনিটের, ঠিক আছে, যে দেখেছে, আমি মোটামুটি যাদের
যারা দেখেছে মোটামুটি, যারা জানিয়েছে, তারা জানি যে তারা মোটামুটি সারা জীবনে অন্তত 10 থেকে 12 ছোট দেখেছে, ঠিক আছে, এবং ভালোভাবেই দেখেছে। বেসিক কথা বলছি না, ঠিক আছে। কিন্তু সিম্পল নামের যে হেরফের, ওটা তো ধর আমি তো কালার সব পরে দেখবো, সব পরে দেখে নেবো, কালার বলো, সাউন্ড বলো, হ্যানা বলো, তেনা বলো, সব পরে দেখে নেবো। সিম্পল দুটো নাম চেঞ্জ ছিল, এটা আমাকে বলছে কয়েকজন, তো বলে দিল যে না নামটা একই ছিল, ওখানেই তো পুরো জিনিসটা ছিল, ওটাই তো ধরতে হতো। সিম্পল জিনিস আমি বলছি। তো এইগুলো তো তুমি পয়সা দিয়ে ক্যামেরা এনে পারবে না, মাথার ব্যাপার এটা। তো ওই জন্য আমি এই টাকাটা, বাজেটটা কোনোদিনই আমি মনে করি না কোনো ইস্যু। একটা তোমার সাপোর্ট দেবে, একটা বেসিক সাপোর্ট তোমার নিশ্চয়ই দেবে, 100 বার দেবে, কিন্তু তোমার ইয়েটাকে কি করে বাড়াতে পারে, ফাউন্ডেশন আর কি, পাকানোটাকে কি করে বাড়াতে পারে। কিন্তু তাহলে যদি আমি বলি যে ক্রাফটের ক্ষেত্রে, যে পয়সার উপর বা বাজেটের উপর ক্রাফট অনেক রকম ভাবে নির্ভর করে, প্রোডাকশন ডিজাইন, কালার কারেকশন, সাউন্ড, কোথায় আমি কোন মানে কোথায় রেকর্ড করছি। কালারটা ধরো একজন করলো, তোমাকে আগে জানতাম তুমি কোটা নিয়ে কথা বলছো, তুমি কি কালারের যে মেশিন বা সফটওয়্যার সেটা নিয়ে কথা বলছো, নাকি কে কোন জায়গায় ঠিক কালারটা দিতে পারে সেই সেন্সটা নিয়ে কথা বলছো? দুটোই ধর, দুটোই। তাহলে প্রথমটা তো তুমি তার পয়সা দিয়ে পেয়ে যাবে, সেকেন্ডটা কোথা থেকে পাবে? এই যে কালার যে আমি দেবো, কোনটা দেবো, বা হলুদটা কমালে কতটা কমাবো, নীলটা বাড়ালে কতটা বাড়াবো, এই সেন্সটা কোন টাকা দিয়ে তুমি কিনবে? এস্থেটিক অফ কালার আর কি। তুমি কোথাও দেখি এটা তো হবে না, শিখতে পারবো না জায়গা থেকে। হ্যাঁ, বা প্রফেশনালের কাছে যেতে হবে, আমাকে প্রফেশনাল লোকের কাছে যেতে হবে। আমি মনে করি প্রফেশনাল তো দু জায়গা থেকে হয় না, একটা তুমি মানে একটা তোমার ওই প্রফেশনাল মাইন্ড যেটা, তার সাথে ওই অ্যাস্থেটিক বা ইয়েটাকে তোমাকে কিছুটা পরিমাণ মেলাতে হবে রে বাবা, খালি এটা দিয়ে তো হবে না তোমার। আমার বক্তব্য ওটাই, আর কিছু বক্তব্যটা যারা লিখছেও তুমি লেখা দেখবে, যারা এই স্ক্রিপ্ট রাইটিংও যারা করে, তুমি তাহলে ঋতুপর্ণ ঘোষকে বেস্ট মানে বেটার স্ক্রিপ্ট রাইটার বলবে, সোহেল চৌধুরীকে বা ইরোজ বলছে, এনকে সোহেলকে বলবে না। সেও তো প্রচুর লিখেছে, এনকে সোহেল তো প্রচুর লিখেছে, ফারাকের শ্বশুরকে সবই লিখেছে, তুমি কি তাকে কখনো সেই তো আনবে না। হ্যাঁ, আনবো না মানে, যেহেতু এখানে কাজের ধরনের ইয়েটাও আলাদা, কিন্তু হ্যাঁ কোথায় আলাদা, কোথায় টেস্টের ব্যাপার সেটা আমরা বুঝতে পারি আর কি, কেন সেটা স্ট্রাইক করে যায় আলাদাভাবে, অন্য কাজটা করছে না। হ্যাঁ, ওটাই বলছি আমি। তো সেখানে তো টাকা তো সেও বেশি পেতো, টাকা তো সেও প্রচুর পেতো সেই সময়। এনকে সোহেল কিন্তু প্রচুর টাকা পেতো, যখন ফাটাকেশ্বর লিখছে, তুফান লিখছে, এই লিখছে, সব দেখতাম, বসে সব দেখতাম, প্রচুর দেখতাম। সকালবেলা মীনা সেন দেখছি, রাত্রিবেলা এনকে সোহেল দেখছি, একদম। হ্যাঁ, মানে আর ওই জিনিসটা আমি করেছি, জানো তো, না এটা ভালো অভ্যাস, মানে এবং খুব মানে মজা করে করেছি, আনন্দ সহকারে করেছি। না, এই ডিসক্রিমিনেশনটা না থাকাই ভালো আমার মনে হয়, কারণ আমাদের একজন যাদবপুর ইউনিভার্সিটি, আমি যখন মাসকম নিয়ে পড়ছি আর কি, একজন স্যার ছিলেন এস.ভি. রমন। তো উনি বলেছিলেন যে দেয়ার ইজ অনলি গুড সিনেমা অ্যান্ড ব্যাড সিনেমা, এর মাঝামাঝি আর কিছু হয় না। মানে আমরা অনেক রকম ভাবে ক্যাটাগরাইজেশন করে ফেলি, তো যে এইটা হচ্ছে একটু ইন্টেলেকচুয়াল সিনেমা, এইটা অমুক শ্রেণীর জন্য। অ্যাকচুয়ালি ভালো সিনেমা এবং বাজে সিনেমা, এটা এই বয়সে এসে আরো আমি বুঝতে পারছি যখন চারিদিকে দেখছি। কারণ দেখ, তুইও দেখেছিস মালায়ালাম অনেক ছবি দেখেছিস, সাউথের অনেক ছবি দেখেছিস, সেটা কিন্তু একদম ভরপুর মেন স্ট্রিম মানে মূলধারার ছবি, কিন্তু একটা অদ্ভুত আমাকে ব্রেন গ্যাজম দেয়। হ্যাঁ, কোথাও গিয়ে আমি ওই লাড়ে লাপ্পা ক্যাটাগরি ভুক্ত করি না ওই ছবিগুলোকে, এবং যারা মেকিং এর সাথে যুক্ত তারা যেমন শিখতে পারছে, আবার যারা নিখাত দর্শক তারাও এনজয় করছে। এই দুটো ব্যাপারের অদ্ভুত একটা ব্যালেন্সিং সিনেমায়। কমার্শিয়াল সিনেমা বানানো টাফ আছে। করে তুমি আমাকে বলো একটা ঘরের ইন্টেন্স শুট করতে হয়তো পারবে, এটা বলো তোমার অ্যাকশন সিন শুট করতে। তুমি যে সাউথের কিছু অ্যাকশন দেবে, খুব গ্রাউন্ডেড কিছু অ্যাকশন দেখায়, খুব বন্দুক ফন্দুক নিয়ে আসে না। আমি একদম পুরোনো সাউথ অ্যাকশন বলছি না, কিন্তু এই সময়ের কিছু কিছু সময় তুমি যদি দেখো, ধানুষের কিছু ছবি দেখো, আসুরান দেখো, আসুরানে তুমি কিন্তু খুব গ্রাউন্ডেড অ্যাকশন পাবে। ওখানে একটু হাই ফ্লেম অ্যাকশন আছে, কিন্তু খুব গ্রাউন্ডে, তোমাকে রিলেটেবল লাগবে জিনিসটা। তো মনে হবে যে লোকটার সাথে এমন, ওরা তো খালি অ্যাকশনটা না, ওর পেছনে একটা বিশাল ক্রাইসিস আছে, যে কারণে ওই রেজাল্টে ওরা পৌঁছলো, যে ওই অ্যাকশনটার দরকার হলো সেখানে। বেটরি মানে কিছু কিছু ছবি আছে সেখানেও অ্যাকশন ওইভাবেই, খুব গ্রাউন্ডেড অ্যাকশন বেশি ভালো লাগে আমার তো অন্তত। কিন্তু সেখানেও অনেক অনেক ব্যাপার আছে, অনেক। কিন্তু একটা অদ্ভুত জিনিস আবার, এখন
তোর কথা শুনেই মাথায় এলো, সেটা হলো যে তুই এগুলো সিনেমা দেখে ইনফ্লুয়েন্স হচ্ছিস, ভালো লাগছে, ইন্সপায়ার হচ্ছিস, তোর নিজের যখন তৈরি করছিস নিজের গল্প নিজের, সেরকমই অদ্ভুতভাবে হয়তো প্রত্যেকটা ছবি একটা চার দেওয়ালের মধ্যে বন্ধ। তুই কিছুক্ষণ আগেই বললি যে আমি হয়তো অত কনসাসলি করি না, কিন্তু খুব সহজে মাথায় চলে আসি ইনডোরে। কিন্তু তাও জিজ্ঞেস করতে চাই যে মানে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি কোনো গল্প লিখছি, তুই আমার একটা গল্প, একটা হরর গল্প মানে শুনে এটাও বলেছিলি যে এরকম তুমি তো অনেকটা স্পেস নিয়ে লিখছো আর কি, অনেক কিছু আমার ভালো লাগছে, একটা বড় ল্যান্ডস্কেপ এরকম ব্যাপারটা। তোর কি মনে হয় যে এটা তোর ক্ষেত্রে কেন চার দেওয়ালটা এত বারবার করে ফিরে এসেছে? এবং কারণ আমি প্রচন্ড পরিমাণে ওই সুনীল গঙ্গোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্র, হ্যাঁ, রমাপদ চৌধুরী, আচ্ছা, এদের উপন্যাসগুলো এত বেশি পরিমাণ পড়েছি ছোটবেলা থেকে না। ওরা মানে ওই ইনডোর ড্রামা টাইপের লিখতেন তারা। তুমি যদি ধরো মিলান সেনের তুমি যদি খারিজ দেখো, খারিজ দেখো যদি, কার গল্প? রমাপদ চৌধুরীর গল্প, ঠিক আছে। তুমি যদি একটা হিন্দি সিনেমা ছিল তার, একদিন আচানক, ওরা হচ্ছে রমাপদ চৌধুরী বীজ নামে উপন্যাসটা নিয়ে বানানো। আচ্ছা, তোর সব করে মানে ওইগুলো আমিও পড়ে পড়ে বড় হয়েছি, ছোট গল্প থেকে শুরু করে। আমি ওইটাই খুব খুব নর্মাল ওয়েতে আসে, জানো তো। আর আমার কোথাও না কোথাও, আমি বারবার বলছি, আমি যেহেতু ওই আমি জানি যে কোনটা কোনটা করতে পারবো, ওই মধ্যে দাঁড়িয়ে যে ইন্টেন্সিটিটা তৈরি করতে পারবো সেখানে আমি করি। এবার আউটডোর করা বা তার বাইরে আরো মানে মানে আউটডোরে গিয়ে শুট করা প্রপারলি, সেটা যেহেতু খুব একটা আমার অভ্যাস বা প্র্যাকটিসটা নেই, সেক্ষেত্রে ইনডোর গল্প আমার মাথার প্রচুর আছে। আর এইগুলো তো একটা এখনকার লেখা গল্প নয়, পুরনো লেখা গল্প। তখন ওইভাবেই খুব স্ট্রাকচার, যে কোনো রকম স্ট্রাকচার, সেরকম আমার থ্রিলার হোক, সেটা খুব ওই ইয়েতে আসতো। এবং সেটা যে কোনো ক্ষেত্রেই, কমেডি হলো, আমরা ব্ল্যাক কমেডি লিখেছিলাম, শুভজিতের ডিরেকশন দিয়েছিল হ্যামার নামে, ব্ল্যাক কমেডি, কিন্তু ওটাও ইনডোরই, ঠিক আছে। যদি তুমি নেমেসিস বানিয়েছি, সেটা ওই ইমোশনটা তো আলাদা। হ্যাঁ, নেমেসিস আবার তোর বাকি ছবিগুলোর থেকে অন্য প্রান্তে দাঁড়ানো একটা ছবি, কিন্তু হ্যাঁ ওটাও মানে আমি ওইভাবে কখনো জিনিসটাকে মানে আলাদা করে যে আমি এটাই আমি পারি বা এটাই বানাতে চাই, ওরকম কোনো ব্যাপার নেই। বানাতে সবই চেয়েছি। একটা কি হয় বলো, যে যেহেতু থ্রিলার বেশি বানিয়েছি, তার কারণটা হচ্ছে থ্রিলার বানানোর সুযোগটা তো চটচট করে এসে গেছে। মানে সুযোগটা এসে গেছে, মানে ধরো যেখানে শুট করতে চাইছি সেটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, যাদের সাথে শুট করতে চাইছি তাদেরকে চট করে পেয়ে গেছি। পরে যেহেতু হয়েছে তাই থ্রিলারটা পরপর হয়েছে। আদারওয়াইজ আমার তো চিরকালই ইচ্ছা থাকে যে এই শিফট করে করে কাজ করার। ইনডোর ড্রামা একই খুব ভালো লাগে, আমার নিজেরও খুব দেখতে ভালো লাগে। আর তাছাড়া একটা বড় কথা হচ্ছে, আমি যেহেতু হিচককের প্রচন্ড ফ্যান ছিলাম, হিচকক কিন্তু চিরকাল নিজের ওই এগুলোকে ড্রামা, হ্যাঁ, থ্রিলার গুলোকে সব ওয়ান রুম, হ্যাঁ, খুব স্টেজড একটা ব্যাপার। হ্যাঁ, উনি প্রচুর নাটক থেকেও সিনেমা বানিয়েছেন, ঠিক আছে। দুভাবে এসছে জিনিসটা। দেখো, আমি ধরো একদিকে ইয়ে দেখছি, হিচকক দেখছি, মানে যেটা আমি খুব খুব শেখার জন্য দেখছি আর হিচকক দেখছি, একদিকে মিলান সেন দেখছি, আবার ধরো একদিকে আমি হিন্দিতে খুব দেখতাম হচ্ছে ওই ইয়ের সিনেমা, গোবিন্দ নিহালনি একজন, আচ্ছা, আক্রোশ, আর ওনার তিনজনেরই গল্প আলাদা, ধরন আলাদা, প্যাটার্ন কিন্তু ওটাই, ইনডোর ইন্টেন্সিটি। দেখো, হ্যাঁ, কম বেশি। মিলান সেন একটু বাইরে, সেটা তো একটা অন্যরকম ভাবে, হ্যাঁ, মানে মিলান সেন শুধু তো ওইভাবে, কিন্তু তুই বলছিস ড্রামাটা একটা পরিবার বা একটা সংসারের, হ্যাঁ, মানে একটা খুব একটা মানে ওই বাইরে গেলেও তো সেটা তো বাইরে মানে কি হচ্ছে, বাইরের তো ওই বাইরেটা তার একটা গল্পের চরিত্র হয়ে যাচ্ছে। কলকাতার বাইরে মানে তিনি কলকাতার মধ্যে দিয়ে হাঁটছে। ইনডোর আমি তো খালি বাইরে বেরিয়ে যাওয়ার, ঘরে ঢুকে যাওয়া, ওটাও খালি বলছি না, উনি তো বাইরে বেরোতেন, সে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লেন, সেটাকে শহরটা চরিত্র হয়ে গেল, সেটা অন্য কথা। কিন্তু মূল ভাবটা আমি বলছি তোমাকে, মূল ভাবে কিন্তু তিনি একটা খুব ওই এটা ক্লোজ ইন্টেন্সিটি ব্যাপার বলছিস না, ক্লস্ট্রোফোবিক না, মানে ওই একটা ইয়ে থাকতো, মানে ওটার মানে আমি বলবো যে বাইরে চলে যাওয়া মানে তো আউটডোর মানে খালি তো একটা বড় ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে, বাট ওইগুলো তো খুব একটা হতো না, আমি সেই হিসেবে বলছি। মানে সেখানে দুটো চরিত্র খুব কথাবার্তার মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে, মতবিরোধ হচ্ছে, সেইগুলো দেখানো, ওই হিসেবেই বলছি আর কি। প্লাস হিচককের যে ইনডোর ড্রামার জায়গাগুলো, সেগুলো ভালো, ছোটো ছোটো জিনিসগুলো, গেস তো পুরোপুরি হিচককে হোমাস দিয়েই বানানো আমার, সো সেটা আছে। গোবিন্দ নিহালনির থেকে আমি ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার করেছেন তিনি।
তো এরকম আর কি, এই কিছু কিছু ডিরেক্টর তবে শ্রীরাম রাঘবন পরবর্তীকালে প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার করলো ভীষণভাবে, দারুণভাবে। মানে আমি কিন্তু এই আন্দাজুনের শ্রীরাম রাঘবনের ফ্যান নয়, আমি জনি গাদ্দারের শ্রীরাম রাঘবনের ফ্যান করেছি। গেসের ফন্টিং, তারপর হচ্ছে মিউজিক, এটা কিছুটা শুনলে বোঝা যায়, মানে এটা ইন্সপায়ার যে ওখান থেকে এটা বোঝা যায়। আমি প্রচুর ছবিতে প্রচুর হোমাজ ইউজ করেছি, প্রচুর। মজার কথা হচ্ছে আমি দেখে দেখে বলি, আমায় কিন্তু কেউ বলেনি কোথা থেকে তুলে নিয়েছি বা ধার করেছি বা কপি করেছি। তাহলে হয়তো আমি মনে করি হোমাজের মজাটা ওটাই, কিন্তু যে কেউ আমাকে এটা বলছে না, বা বললেও যে ভাই ওই সিনটা ওইভাবে যে সুন্দর রেপ্লিকেট করলে ভালো লাগবে দেখে, তাদের হয়তো রেপ্লিকেট মনে হচ্ছে না। যারা দেখছে, যারা তোর সিনেমার দর্শক, তারা যেহেতু খুব কম সংখ্যক কিন্তু আবার ডেডিকেটেড দর্শক, তাদের কাছে হয়তো ওটা এতটাই ইন্সপায়ারিং মনে হচ্ছে, হয় কনসিয়াসলি তারা খেয়ালই করেনি এই সিনেমাগুলো থেকে এটা ইন্সপায়ার, বা মনে হয়নি ওই ইন্টারটেক্সচুয়ালিটিটা তারা পায়নি আর কি। কেউ তো আমাকে শেখায়নি, মানে সিনেমা দেখেই শিখেছে, আচ্ছা এই সিনটাতে এইরকম ভাবে অ্যাক্টিং করলো, তাহলে আমি আমার অ্যাক্টরকে বলবো এইভাবেই বলতে, কারণ ওটা আমার ঠিক মনে হচ্ছে ওই মুহূর্তে। তো এভরিথিং ইজ এ কপি অফ এ কপি অফ এ কপি, এটা তো তুমি কিছু বলতে পারবে না সেক্ষেত্রে। গল্পের ক্ষেত্রেও তাই, তো বলে না 7টা না 8টা ইমোশন আছে, ওর মধ্যে দিয়ে সব কিছু ঘুরছে আর কি, নতুন ওইভাবে কিছু হওয়ার কথা না। অ্যানিমাল ধরো, অ্যানিমাল তোমার গডফাদার অনেক ইন্সপিরেশন আছে, রেফারেন্স তো আছেই, হ্যাঁ রেফারেন্স আছে প্রচুর পরিমাণে আছে। বা ওদের যেটা ওই ওয়ান শট বলবো না, ওয়ান টেক কাইন্ড অফ একটা ছোট্ট একটা ওই যেটাকে বলি আমরা ওই চেম্বার, ছোট চেম্বার, যেটা ছোট জায়গা, সেরকম জায়গাতে অত ওই গুন্ডাদেরকে মারছে, সেটা তো ওল্ড বয় থেকে নেওয়া। ওল্ড বয়ের একটা বড় রেফারেন্স আছে ওখানে, হ্যাঁ। আর বেসিক্যালি তো রিভেঞ্জ ড্রামা এটা একটা কনসেপ্ট, রিভেঞ্জ ড্রামা। আমার রাইটার রিভেঞ্জ ড্রামা একটা, এটা তো রিভেঞ্জ ড্রামা একটা, হেডফোন রিভেঞ্জ ড্রামা, কাইন্ড অফ রিভেঞ্জ ড্রামা। ওটা তো এইটা তো একটা কনসেপ্ট, এইগুলোকে বিভিন্ন মানে কিভাবে তুমি সাজাচ্ছ জিনিসটাকে, হ্যাঁ। আর আমি চিরকালই আমি দেখেছি, যতই আমি যাই করি, যেহেতু আমার ওই আপব্রিঙ্গিং মানে সিনেমার যে আপব্রিঙ্গিংটা, সেটা যেহেতু এত বেশি পরিমাণে কমার্শিয়াল সিনেমার না, তো আমার ক্ষেত্রে ওই জিনিসটা চিরকালই কাজ করে। আমার নিজের ছবি দেখে যদি ভালো না লাগে, তাহলে আমার মুশকিল আছে, তাহলে আমি সব বুঝে যাই যে কোনটা আমার ভালো লাগবে, কোনটা ভালো লাগছে না, কোনটা মানে ঝুল যাচ্ছে। হ্যাঁ, আমি একদম বুঝতে পারি। ওই জন্য আমি শুটের সময় যা আমার নাড়াঘাটা করার সব লেখার সময় করে নিই একদম ওই সিনটা। আমি যখনই কোনো সিন ভাবি, আমি যতটা সম্ভব উইথ কালার উইথ সাউন্ডই ভাবি, যে করার পর এবার সাউন্ডে বসবো, একদম ওইভাবেই। মানে আমার মাথায় যখন কোনো সিন আসে, তখন একদম কালার সহ, যতটা সম্ভব কালার সহ, এবং সাউন্ড তো বটেই, সাউন্ডটা মাস্ট, সাউন্ড আসবেই। সাউন্ড মানে খালি মিউজিক বলছি না, আমি একটা অ্যাম্বিয়েন্সও বলছি। মানে এই সিনটাতে আমরা যখন কথা বলছি, পেছনে ওই গাছটা নড়ছে, গাছের একটা খসখস আওয়াজ আসছে, এটা আমার দরকার, হ্যাঁ, এটা আমার দরকার। তো আমি ওটা ভেবেই নেবো আগের থেকে, হ্যাঁ। তো সেটাকে ঠিক করে চ্যানেলাইজ করা, একটু আমি যেটা ভাবছি সেটা আর কি ডিরেকশনে ঠিকঠাক দেবো আর কি। আচ্ছা, অ্যানিমালের কথা যখন উঠলো এই প্রসঙ্গে, আমার এটা মানে অ্যানিমাল রিলিজ হওয়ার পরে, অনেক পরে আমি দেখেছি নেটফ্লিক্সে। এবার যখন রিলিজ হয়েছিল অ্যানিমাল নিয়ে, তো চারিদিকে অনেক কন্ট্রোভার্সি চলেছে, অনেকে অনেক রকম মতামত দিয়েছে, এবং আমার চোখে সবচেয়ে বেশি যেটা পড়েছে যে দুটো আলাদা আলাদা ভাগ হয়ে গেছিলো। একদল দুৎসাহিত করছেই, নট নেসেসারিলি খুব যুক্তি দিয়ে বলছে কেন ভাল লাগছে না বা কেন দেখা উচিত না, একটা স্রোতে ভাসছে সবাই, আমার এটা মনে হয়েছিল পার্সোনালি। আরেক দলের ভালো লেগেছে, এনজয় করছে, কত কোটি টাকা ব্যবসা করেছে, সেটাও একটা হয়তো তার এক্সাম্পল বা একটা প্রতিফলন যে সবাই পছন্দ করেছে। আচ্ছা, অ্যানিমাল আলাদা করে আমি যদি বলি, কবির সিংয়ের থেকে সিনেমা হিসেবে আমার বেশি ভালো লেগেছে, আমি সেটা বলবো না। কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে, যেমন আমি বলবো যেই রকমভাবে শ্যুট করেছে, বা মেকিং বা ক্রাফট বা ভায়োলেন্সের যে ক্রাফট, সেইটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু সেইটা বাদ দিয়ে ছবিতে আলাদা করে খুব একটা নেই। আমি এক্সপেক্ট করেছিলাম, হয়তো তুইও এক্সপেক্ট করেছিলি, যে ডিপ কিছু একটা হয়, সাইকোলজিক্যাল নয়, অন্য ধরনের একটা সূত্র থাকবে। আমি যেন ভাবছি ববিতুল এক্সিস্টই করে না। আচ্ছা, আমি এটা ভেবেছিলাম, এটা আমি ভাবছিলাম যে ববিতুল তো এক্সিস্টই করে না। হ্যাঁ,
হ্যাঁ মানে আমি আরো একটু মানে আমি খুব হতাশ হয়েছিলাম আর কি, মানে সিনেমার ক্রাফটে না, সিনেমার যে প্রাথমিক যে লেখার খসড়াটা যেটা ছিল ওদের, মানে আমার যেটা মনে হয় যে লেখা থেকে তো সিনেমাটা বানিয়েছে, ও লেখার জায়গাতে বিশাল দুর্বল ছিল জিনিসটা। ক্রাফট অনেক কিছু এনেছে, সে তো ডেফিনেটলি ক্রাফট অনেক কিছু এনেছে, ভায়োলেন্সটাকে একটা কোরিয়ান যে আনঅ্যাপোলজেটিক যে ভায়োলেন্স ব্যাপারটা, হ্যাঁ ওই জিনিসটা এনেছে। কিন্তু কোরিয়ান ইমোশন তো একটা ফ্যাক্টর না ওখানে। ওখানে আইস দ্য ডেভিল তো খালি গোটটার জন্য না, ওখানে ভয়ঙ্কর ইমোশন আছে, ভয়ঙ্কর, মানে তোমার গা ফা গুলিয়ে দেবে একদম। ইমোশন তোমার গা গুলিয়ে দেবে মানে কথাটা কি, মানে খুব মানে হার্ট ডুঞ্চিং ব্যাপার একটা, মানে ওর ওয়াইফের সাথে না গার্লফ্রেন্ডের সাথে যে ঘটনাটা ঘটিয়েছিল, কেন ওকে মারতে চাইছে, কেন ওকে মারতে চাইছে? তুমি পারলে, তুমিও পারলে ওইভাবে কম বেশি ওইভাবে কিছু করতে চাও, তোমার ওটা মনে হচ্ছে কেন? চেসার তুমি যদি দেখো, আমি তো কোরিয়ান ফিল্ম এত বেশি পরিমাণে ওই গোর সিনেমাও দেখেছি, যতটা বেশি পরিমাণে গোটটা আছে ততটাই বেশি পরিমাণে ইমোশনটা আছে, ততটাই বেশি পরিমাণে ইমোশনটা আছে। তো চেসারে একটা ছবি আছে, চেসার হচ্ছে যেটা তোমার আমাদের হিন্দিতে করেছিল মারার 2। আচ্ছা, চেসারে একটা লাস্টের জায়গা থেকে যেখানে ওই যে সিরিয়াল কিলারটা ছিল, লাস্টে একটা সিন আছে কোথায় গিয়ে আলাদা হয়ে যায়, গোটটা করে যেভাবে আর কি আনঅ্যাপোলজেটিক ভাবে দেখায়, যে লাস্টে দেখানো হচ্ছে যে ওকে ধরে মারতে যাবে, মানে ওখানে ওই হিরোটা দৌড়চ্ছে আর কি ওকে বাঁচানোর জন্য, আর মারতে যাবে। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ফিল্মে যেটা হয় যে মারতে তখন এসে আটকে দেয় কিছু একটা, ওখানে কিন্তু মেরেই দিল। ওরা খুব মানে এটাই অবভিয়াস এইভাবে একদম একদম একদম। তারপর আবার ওকে খুঁজে মেরেছে অন্য কথা, ঠিক আছে, কিন্তু ওটাকে ওইভাবেই দেখিয়েছে এবার এখানেও তাই। কিন্তু আমার মনে হচ্ছে অ্যানিমেলে কোথাও না কোথাও জিনিসটাকে অন পেপার উইক গল্প ছিল। কেন, কি জন্য এত ভালোবাসা, আবার কি জন্য এত অবসেশন, হ্যাঁ আমার কাছে ওই জিনিসটাই ক্লিয়ার হয়নি আর কি। একটা বিশাল সংখ্যক মানুষ খুব ফুঁসে উঠছিল যে এরকম সিনেমা বানানোর কোনো মানে হয় না, বানানো উচিত না, এইটা নিয়ে তোর কি বক্তব্য? তাহলে তো কিছু সিনেমা তো দেখলে তো মানে পাগল হয়ে যাবে। তাহলে বাইরে তুমি ইন্ডিয়াতে করছে বলে বাইরের কিছু ছবি আবার দেখ, তোমার যতটা এক্সপোজার যতটা তুমি সেই অনুযায়ী কথা বলবে, মানে আবার তার পেছনে তো খালি তোমার না। আমি লাস্ট কয়েক বছর ধরে একটা প্র্যাকটিসের মধ্যে আছি যে ডিরেক্টলি কাউকে কখনোই করো। ধরো তোমাকে একটা ছোট ভিডিও এসেছিল ইউটিউবে যে হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল সং, কে বলতে পারছে, কে বলছে, লাস্টে কি দুজন বলেছে বন্দে মাতরম, বুঝতে। এবার তুমি হেসে দিলে, যা জানে না, কিন্তু কেউ জানায়নি কেন, সে কোথা থেকে কি হয়েছে, মানে কোথা থেকে জানা অ্যাটমসফিয়ারটা কতটা আছে দেশে। হ্যাঁ এইগুলো তো খুব ইম্পর্টেন্ট না, খালি কাউকে বলে দেওয়া যে আমি ওটাই বলছি, আমি ওদের পরেই ধরো বললাম যে ওরা যে বলছে কেন বলছে সেটাও ভাবতে হবে, যে কতটা দেখেনি, কতটা আদৌ কতটা সিনেমা দেখেছে, বা মানে মাইন্ড ব্রডনেসটা কতটা ইয়েতে গেছে সেটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। না তোর কি মনে হয় যে এখন একটা ওক কালচার যেহেতু চারিদিকে এসেছে, যে এগেইনস্ট প্যাট্রিয়ার্কি, মানে পুরুষতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়া অবশ্যই উচিত, কিন্তু ধর একজন আর্টিস্ট, তার তো একটা স্বাধীনতা রয়েছে, ওটাই তো বলছি, আছেই। হ্যাঁ, এবার সেটা দেখার আগেই অনেকেই হয়েছে, দেখার আগে ট্রেলার দেখি আর কি এরকম বিরূপ মন্তব্য। না বাংলার তো আসলে এটাও সেরকমই হয়েছে না, ইমেজটা তো সেইভাবেই তৈরি হয়েছে। ও অবশ্য স্পষ্ট বলে যে এরকম আমি এরকম ভাবে ভাবি, আমি এরকম ভাবে পোট্রে করি সবকিছু, এবং ওর বলার ধরনটাও ঠিক। আমি আগে একটা অন্যভাবে ভাবতাম, এখন যেমন দেখছি ওকে, যে আমার ঠিক অ্যাজ আ হিউম্যান বিং না, সত্যি কথা ক্রাফট জানো, অনেক কিছুই জানে, অনেক কিছু জানে, ডেফিনেটলি জানে, কিন্তু খুব ভালো করে নিজের মতো করে সিনেমা তৈরি করতে পারে। সেটা নিজস্ব একটা ইন্ডিয়াতে নিজের নিজের মতো করে একটা ভাষা তৈরি করা এবং সেটা সাকসেসফুল হওয়া, সেটা একটা বড় ব্যাপার। কবির সিং বেরোলো, তার 2 মাস পরেই বেরোলো তাপসি পান্নুর থাপ্পড় নামের সিনেমা, হ্যাঁ একই প্রোডাকশনের। ওখানে দেখানো হয়েছে যে একটা মেয়ে মেয়েকে থাপ্পড় মেরেছে, ওটা নিয়ে অনেক কত কথা হলো কবির সিং এ। আবার সেই টি সিরিজই ওই একটা মেয়েকে থাপ্পড় মেরেছে, সেটাকে নিয়ে আবার একটা গোটা সিনেমা ওটাকে ইস্যু করা। ব্যাপারটা কিছুই না, সবাই ওই জিনিসটাকে নিয়ে বিজনেসই করতে চায়, সবই আছে, সবটাই এক্সিস্ট করে। তখন ওটাকে নিয়ে কেউ কিন্তু কিছু বলেনি যে মেয়েটা করে তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার কি আছে বা কিছু, ওটাও একটা ধরন যে ডিভোর্স দেওয়ার কি আছে, এরকম সহ্য করা উচিত না। তো ওটা কিছুই না, ওইগুলো চলতে থাকবে, এগুলোকে নিয়েই চলতে হবে, আলাদা করে কিছু না। মানে আমার মনে হয় না, তবে আমি ওয়াঙ্গাকে
আর বেটার ফিল্ম মেকার তখনই বলবো যদিও অন্য কোনো রকমভাবে ছবি আরো প্রডিউস করতে পারে, মানে ক্রিয়েট করতে পারে, সেম ক্রাফটের উপরই অন্যরকম ভাবে সাবজেক্ট দিয়ে ডিল করতে পারে। ধরো আমি যে ধরনের সিনেমাই লিখি না কেন, একটা এলিমেন্ট অফ ফান বা হিউমার আমি রাখবই, কারণ আমার নিজের জীবনেও আছে প্রচন্ড পরিমাণে। আমি সেটাকে খুব খুব আনস্ক্রিপ্টেড ভাবেই, মানে খুব মানে অত ভেবে আজকে সকালে উঠে আমি এই বিষয়েতে হাসির কথাগুলো যোগ করবো এরকম তো হতে পারে না কখনো। হ্যাঁ হ্যাঁ, তো ওটা যেহেতু খুব নর্মাল ভাবেই হয়, তো আমার সিনেমাতেও দেখেছি, করবো বলে করিনি, কিন্তু সব সিনেমাতে কোনো না কোনোভাবে এসছে। হ্যাঁ, তো যে কোনো ক্ষেত্রে সেটা যদি কোনো সিরিয়াস সিনেমা হয় সেখানেও, এবং সেটা যদি কোনো কি বলবো থ্রিলার হয় সেখানেও, হাসির সিনেমা হয় সেখানেও, সব ক্ষেত্রেই ছোট ছোট করে। তো নেমেসিসে একটা জায়গায় ছিল যে মায়ের অসুস্থ, তো ফোন করেছে, তো বলছে যে কে বাবা ফোন করেছিল আমাকে, না আমি তো জানি না মা কেমন আছে, বেঁচে আছে এটুকু জানি। বাবাকে পাচ্ছেন না, বিরক্তি থেকেই কিন্তু বলছে। অনেক সময় হয় না এরকম সিচুয়েশনে রিলেটিভরা ফোন করে যে প্রশ্নগুলো করা উচিত না তখনই যাবতীয় প্রশ্ন করবে, ইনফরমেটিভ প্রশ্ন বিভিন্ন। ওটা হচ্ছে ব্যাপার। বাবা কোথায়, বাবা জানি না, ওই বাবা তো লাইনে দাঁড়িয়েছিল, বাবা বললো ফাইলসটা দেখাবে একবার, তো মনে হয় ওটাই দেখাচ্ছে, ফোন ধরছে না। এইগুলো খুব স্বতঃস্ফূর্তভাবেই এসছে আর কি। তো এইগুলো এইভাবেই লিখে এসেছি চিরকাল। ওইটা আমি কাটতে পেয়েছি জানো, শুনলে হাসবে, ঋতুপর্ণ ঘোষ। তাই? হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষের স্ক্রিপ্টে তুমি যদি দেখো থ্রু আউট দ্য প্রত্যেকটা সিনেমা, একটা সার্টেন মজা আছে তার কথাগুলোর মধ্যে, না আছে, অ্যাকচুয়ালি আছে। এবার সেই মজাটা এতটাই খুব সূক্ষ্ম, এতটাই খুব মোটা প্যাকেট তো একদমই নয়, এতটা খুব ওই কথার খেলা, জাস্ট বলে বেরিয়ে যাওয়া, এই মজাগুলো যেহেতু আছে, সে সবসময় তো হাসি উজ্জ্বল করবে তা কিন্তু না, সেটা কিছুটা স্মার্টনেস, কিছুটা আর কি একটা মানে ক্যারেক্টারটা যে কতটা বুদ্ধিদীপ্ত, ক্যারেক্টারটা কতটা বুদ্ধিদীপ্ত, কতটা ব্যক্তিত্ব সম্পন্ন এবং কতটা রসবোধ আছে, এক্স্যাক্টলি সেই জায়গাগুলো বোঝার জন্য উনি করতেন। তার ছবিতে আমি দেখেছি, তার প্রচুর ছবিতে আমি দেখেছি, এটা প্রচুর ছবিতে আছে, এটা অ্যাকচুয়ালি আছে, এটা আমি দেখেছি। এবং হ্যাঁ, তুমি দেখো কখনো, আমি ঋতুপর্ণ ঘোষের থেকে স্ক্রিপ্ট তো আমি প্রচুর ইন্সপিরেশন নিয়েছি, প্রচুর স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে ঋতুপর্ণ ঘোষের থেকে বেশি, খালি স্ক্রিপ্ট আর ডায়লগ লেখার ক্ষেত্রে ঋতুপর্ণ ঘোষের থেকে বেশি ইন্সপায়ার আমাকে কেউ কখনো করতে পারেনি। আমি একটা জিনিস দেখলাম প্রত্যেকটা, যে পুরোনো এই অঞ্জন চৌধুরীর সিনেমাগুলো, তুমি জানি না তোমার কতটা এক্সপেরিয়েন্স, তোমার কেমন এক্সপেরিয়েন্স? খুব, মানে যখন ছোট ছিলাম হয়তো টিভি দেখতে গিয়ে চোখে পড়েছে, কিন্তু বসে দেখা হয়নি ওরকম। আমি তো ছোটবেলাতে দেখতাম, কিন্তু সব দেখেছি তা তো নয়, কিছু ছবি দেখেছি। তো আমার মনে আছে আমি পড়াতে গেছিলাম, পড়িয়ে একদিন তাড়াতাড়ি চলে এসেছি, 8টা চলে এসেছি, দেখি মা। আর যেটা হয় অটো প্লেতে, ওই যেহেতু আমরা সিনেমা দেখি, আবার ট্রাভেল ব্লগ দেখি, আবার রান্না দেখি, তো 2-3টে রান্নার পর কোনো একটা ছবি শুরু হয়ে যায়। আচ্ছা, ওরা ভাবে মনে হয় আর অটো প্লে করিয়ে চলবে এখন 2 ঘন্টা, তো ওরা 2 ঘন্টা ছবি চালিয়ে দেয়, বুঝলে তো। আর ছবি চালায় ওইগুলোই, হ্যাঁ, ছোট বউ, জীবন নিয়ে খেলা, ওইগুলো, ঠিক আছে। তো আমি চলে এসে এবার আমি জাস্ট ওই আমাদের সোফাটা, ছোট সোফাটা যেখানে আমি আর তুমি বসে দেখেছিলাম চালচিত্র এখন, তো ওই সোফাটা জাস্ট বসেছি মায়ের সাথে বসে, মা কি করছো, ছবি দেখছো? সিনেমাটা আমার শুরু হয়েছিল, ঠিক আছে, জীবন নিয়ে খেলা। দেখতে দেখতে আমি 40 মিনিট বসে রইলাম ওখানে। আচ্ছা, মানে দেখলাম রিয়েলাইজ করলি 40 মিনিট পেরিয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কারণ ছবিটার যে সাবজেক্টগুলো হতো না, এত বেশি পরিমাণে রিলেটেবল হতো না। তুমি জানো, বুঝতে পারছি বয়স হচ্ছে বলে কি বেশি রিলেট করতে, আমি তো ওই জিনিসগুলোকে, আমি আমার দিক থেকে বলছি, আমি তো ক্যামেরা, কালার, কন্টিনিউটি এগুলোকে একটু সাইড করেই দেখছি সিনেমা ছবিটা। সব ছবিটা দাবি থাকে, আমি ওটা সাইডে যখন দেখছি, আমি দেখছি যে অভিনয় তো খুব একটা খারাপ করছে না, ঠিক আছে, ইস্যুগুলো যেগুলো কথা বলছে ওরা, সেটা আমার জানি না এই বয়সে তো শুনতে চাই। হ্যাঁ, হতেই পারে। তখন খেয়াল করতাম না, ছোটবেলায় খেয়াল করতাম না, ওইগুলো ক্রাইসিসই ছিল না হয়তো জীবনের, এখন সেগুলো ক্রাইসিস। বয়সটা পাল্টে, সময় পাল্টে, ক্রাইসিস তো মানুষের ক্যাপটিভেট করে নিচ্ছে আর কি। হ্যাঁ, এটা আমি মেগা সিরিয়ালের ক্ষেত্রে দেখেছি। মেগা সিরিয়াল ভালো লাগে না, বাড়িতে কেউ দেখছে, কেউ মানে কি মাই দেখছে, তো আমি অন্য একটা কাজে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি, কিন্তু আমার মনটা ওইদিকে চলে যাচ্ছে, চোখটা কিছুক্ষণ পর চলে যাচ্ছে, আমি ইগনোর করতে পারছি না। এবং আমি উত্তর খোঁজার চেষ্টা করেছি যে কেন এরকম হচ্ছে। আমি জানি এই জিনিসটা পছন্দ করি না। অনেক সময় হয় যে ধর পুজোর সময় যে গানগুলো বাজে, ছোটোবেলায় তো খুবই
বাজে লাগতো এবং মনে হতো যে প্রত্যেক ক্লাবের মিউজিক টেস্ট এরকম কেন, বা এই গানগুলোই বাজে কেন। হ্যাঁ, আমার ক্ষেত্রে, এবং কিন্তু সেগুলো ইগনোর করা যেত, বা হেডফোন থাকলে ইগনোর করা যায়, কিন্তু বাড়িতে থাকলে যেটা হয় যে আমি চাইছি ওখান থেকে বেরোতে, কিন্তু যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ, তার সাথে যা ডায়লগ, এই যে রগে ব্যাপারটা কোনোরকম ভাবে টেনে নিচ্ছে, এনজয় করছি না কিন্তু একদমও উপেক্ষা করতে পারছি না। এই বিষয়টা হচ্ছে, হয়তো তোর ক্ষেত্রে ওইটা কিছুটা কাজ করেছে, ঠিক আছে, ঠিকই, যে রিয়েলিটি নিয়ে কথা বলছে, যতটা চাঁচাছোলা ভাবে কথা বলছে। আর দেখবি এটা হয়তো রাস্তায় ছোটবেলায় হতো, এখনো কম বেশি হয়, যে কোথাও একটা ঝামেলা হলে আমরা পড়তে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি, দাঁড়িয়ে পড়তাম যে কি হচ্ছে। এটা হয়তো, এটা তো আছে, হ্যাঁ, ইন্ডিয়ানদের একটা এটা তো আছেই স্বভাব। তো যাই হোক, তুই একটা কথা বল আমাকে, যে আমাদের প্রত্যেকেরই অন্যান্য প্রফেশন রয়েছে বা সোর্স অফ ইনকাম অন্য আর কি, বা সেটা বাধ্য হয়ে করতে হচ্ছে, তার কারণ উপায় নেই। এবং মানে এরকম না করলে যতটুকু প্যাশনের সাথে জড়িয়ে রয়েছি আমরা, ততটুকু আর কি রাখা যাবে না। তো এই দুটো দিককে কিভাবে ব্যালেন্স করিস, বা মানে ব্যালেন্স করতে হয় নাকি আরামসে হয়েই যায়, বা অতটা ভেবে দেখিস না, যেভাবে চলছে ঠিক চালিয়ে নিচ্ছি, এইটা একটু বল। আমি দেখো, ছবি বানানোটা আমার, পড়ানোটা তুমি যে ছেড়ে দাও, পড়ানোটা আমার সোর্স অফ ইনকাম, ঠিক আছে। আমি এবং ওটা করতেও চেয়েছিলাম, এমন যে করতে চাইনি, ততটা আমি করতে চেয়েছিলাম। যখন 11-12 পড়ি, আমার সায়েন্স ছিল, তারপর বাংলা নিয়ে পড়লাম এবং ইচ্ছে ছিল টিচারই হব। কিন্তু আমার এটাও ইচ্ছে ছিল যে আমি কোনো একটা স্কুলে পড়াবো বা কিছু, তখন ইচ্ছে ছিল। তার পরবর্তীকালে পড়াতে এমন একটা লাইফস্টাইলটা এরকম হয়ে গেল না, আমি ওই কমফোর্ট জোন থেকে আর বেরোতে চাইছিলাম না, এটাও সত্যি কথা। ওই জন্য আমি গেলাম না, বরং পড়ানোটাকে আর একটু যদি বাড়ানো যায় সেটাকে, হ্যাঁ, সেটাকে আর কি চেষ্টা করলাম। তাও সেটা প্রচুর পরিমাণে করতে পেরেছি, তা না। তার বাইরে সিনেমা বানানোটা সত্যি কথা বলছি, মানে এটা বললে ভুল হবে হয়তো যে আমি প্রচন্ড প্যাশনেট সিনেমা না, একদমই নয়। আমি বানানো নিয়ে প্যাশনেট না, কিন্তু তুই মানে 5-6টার বেশি শর্ট ফিল্ম অলরেডি বানিয়ে ফেলেছিস, তো তাতে কি হয়েছে? না, অনেকেই সেটা পারে না। আমারই চেনা পরিচিত এরকম বন্ধু বান্ধব আছে যারা হয়তো তোর থেকে সিনেমা দেখার প্র্যাকটিস অনেক বেশি, কিন্তু হয়তো বেশি ভাবের জন্যই করতে পারে না, এটাও হতে পারে। আবার হতে পারে যে সেই মানে ফিল্ডে নামার সাহসটা পাচ্ছে না, সেখান থেকে তুই সাহস করে তুই নামিয়ে ফেলেছিস। একটু তো কাঁচা ভাবেও করেছি, এটা তো আমি মানে এটা তো মানতে হবে যে আমি একটু মানে ছোটখাটো ভাবেই করেছি আর কি, খুব যে ছোটখাটো ভাবে করেছিস ঠিকই, কিন্তু আমি বলছি বিভিন্ন মানে কলকাতা শহরে বিভিন্ন সার্কেলে বিভিন্ন মানুষ শর্ট ফিল্ম বানায়। হ্যাঁ, অনেকে টেকনিক্যালিটিসের দিক থেকে হয়তো তোর থেকে পটু জায়গায় আছে, তোর থেকে দক্ষ জায়গায় আছে, কিন্তু যে ধাঁচা, গল্প বলার যে ধাঁচা বা ন্যারেটিভ বা দর্শককে বসিয়ে রাখার যে কি বলবো ক্ষমতা, অনেকের মধ্যেই এতটা থাকে না। তোর গল্পগুলোর মধ্যে আমি যেভাবে খেয়াল করেছি, সেখান থেকে আমার মনে হয়েছে সেগুলো ওর্থ অ্যাপ্রিসিয়েটিং, এবং মনে হয়েছে যে কি বলবো, প্রযুক্তির জায়গা থেকে দুধাপ যদি পিছিয়েও আসি, তাতেও কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে না বন্ধ করে দিই, মনে হচ্ছে না উঠে যাই। সেখান থেকে আমি একটা ব্রিলিয়েন্স কিন্তু খেয়াল করেছি। তো হ্যাঁ, সেই জায়গা থেকে আমি এটা খুব জানতে চাই, আমার ইচ্ছে করছে জানতে, যে তুই যদি প্রকাশ্যে বলতে চাস, মোটামুটি একটা উদাহরণ দিই, যে এক একটা বা কোন ছবি বানাতে কত টাকার কাছাকাছি খরচা হয়েছে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আরো, এবং সেটা কিভাবে ম্যানেজ করেছিস তুই? খরচা সব ছবির ক্ষেত্রে প্রথম দিক ছবির তো কথা, ছাদের কোনো বাজেটই নেই সেইভাবে দেখতে গেলে। হ্যাঁ, সুকান্তরা ছিল, বন্ধু বান্ধব ছিল, অক্ষয় নামে একটা বন্ধু ছিল, ওই প্রডিউসার মানে ওই বিকেলবেলায় চাউমিন টাউমিন নিয়ে আসতো, ওটাই আর কি। বাকি তখন আমি দাদা আমার ক্যামেরা কিনে দিয়েছিল, দাদা একটা ক্যামেরা কিনে দিয়েছিল, আমি ছবি টবি বানাবো বলে ক্যামেরা কিনে দিয়েছিল, তো সেটা দিয়ে শুট করতাম। তারপর যখন এই রিং বা রাইটার থেকে যখন মাঝখানে তো টুকটাক কাজগুলো তেমন কিছু নেই, এইগুলোর মোটামুটি ধরো বাজেট কত, মানে লাস্ট হেডফোনের যদি বাজেট ধরি, সেটা হয়তো আমার 30-35 মতো খরচ। সেটা খুবই কম, মানে সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি শর্ট ফিল্মের ক্ষেত্রে খুবই কম। কেউ অন্য কোনো একটা প্রফেশন থেকে টাকা বাঁচিয়ে করছে, সেটাও খুব চ্যালেঞ্জিং আর কি। ওটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, টাকাটা আমাকে টাকা নয়, আমার জন্য তো অনেকটাই ছিল, যেহেতু আমি কি করি না করি আমি জানি, আমি কোথা থেকে টাকাটা, মানে আমাকে তো একটা এটা এখানেই 5,000 টাকা দিচ্ছি, মানে নিশ্চয়ই আমার কোথাও 5,000 টাকা কম পড়ছে। হ্যাঁ, কোথাও তো কম পড়ছে 5,000 টাকা। তো এরকম ব্যাপার যে আমি যেখানে 30-35 হাজার দিচ্ছি, কোথা থেকে দিচ্ছি সেটা আমি জানি। তো ওই জায়গা থেকে হয়তো রেগুলার বেসিস করা হয়ে উঠছে না, কিন্তু আমার কাছে কিন্তু
সিনেমাটা সত্যি কথা বলতে কি আমি কখনোই মানে আমি এখনো মনে করি না যে আমি আমার ফিল্ম মেকার। আচ্ছা, আমি মনে করি না, কারণ আমি মনে করি যে আমি ওই কাজটাই করতে পারি যেটা আমি মানে পারবো। মানে ডিরেকশন দেওয়াটার ব্যাপারটা কি বলতো, মানে যেহেতু পড়াই তো কোনো জায়গাতে ডিরেকশন দেওয়ার একটা আইডিয়া আছে। আমি যখন ক্রিকেট খেলতাম তখন ক্যাপ্টেন হতাম, তো করতাম ক্রিকেট থেকে কিন্তু সিনেমার খুব একটা এসছে ক্রিকেট খেলা থেকে। কেন বলছি কারণটা, ধরো আমরা যখন ক্রিকেট খেলতাম ছোটবেলায়, প্রচুর ক্রিকেট খেলতাম, তো ক্রিকেট কেউ আমরা সবাই দেখিও, তো দেখে কিছু জিনিস আমরা দেখতাম যে একটা টিম টসে জিতলো, ব্যাটিং মানে ফিল্ডিং। আমাদের মাঠে কি টসে জিতলে ব্যাটিং, কিন্তু আমি যখন ক্যাপ্টেন হতাম আমি একটু অন্যভাবে করতাম জিনিসগুলোকে, যে আমি ফিল্ডিং নিতাম, আমি পিচ দেখছি কি ঘন্টার পিচ ভগবান জানে, ঠিক আছে, কিন্তু কিছু জিনিস কাজে লাগাতাম। ধর নতুন বল কিনে এনেছি, নতুন বল পুরোনো বলের যে ব্যাপারটা আছে, নতুন বল মানে আমি যে জোরে বল একটু জোরে হাত আছে মাঠে, ওই মুহূর্তে যা আমার বন্ধু যা একটু হাতটা জোরে যায় তাকে বল দেবো আগে, সে ঠিক উইকেট নেবে। বোন তো ভালো উইকেট নেওয়াতে পারে, আমি ওকে, ও নিচ্ছে ঠিকই উইকেটটা, ওই নিচ্ছে, কিন্তু বলটা নতুন এবং ও আমার টিমে আছে, তাই ওকে আমি দিয়েছি। এটা একটা ডিরেক্টরের মতোই কাজ, যে কে মেরে খেলতে পারে তাহলে আগে দেবো, ওই আন্দাজগুলো করা, ওইগুলো থেকে সিনেমাতে, বুঝতে পারছো, ডিরেক্টর ওইগুলো থেকে, যে কোন চরিত্রে কাকে নেবো, হ্যাঁ কোন মিউজিকটা বসাবো। আমি ধরো মিউজিকের ক্ষেত্রে এরকম খুব কম হয়েছে যে আমি মিউজিক বসিয়েছি, মানে আমি একটা মিউজিক সিলেক্ট করেছি, বানিয়েছি, সেটাকে আমি বসিয়েছি, বসে আমার ভালো লাগেনি, খুব কম হয়েছে। যেটা বসিয়েছি আমি, হ্যাঁ ভালো লেগেছে, ধরো হেডফোনে দুটো মিউজিক ছিল, ওই দুটোই বানিয়েছিলাম, আর কিন্তু বানানি যে 5টা বানিয়েছি তার মধ্যে 2টো নিয়েছি, না ওইটাই বানিয়েছি, ওটাই যাবে। হ্যাঁ আমার বলছে না এটা যাচ্ছে না, যাবে, এটা তুমি বসাও না, যাবে। বা কি এবার আমি ধরো কি মিউজিকের ক্ষেত্রে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই আমি গিটার ধরতে পারি না, আমি হারমোনিয়াম কিচ্ছু বুঝি না, আমি ওই টুং দাও টাং দাও এই করেই চালাই। আমি সত্যি ওই জন্যই বলছি, আমি ওই জন্যই সিনেমাকে এই জন্য বলি না, কারণ আমি টেকনিক্যালি বা টেকনিক্যাল ভাষা একদমই জানি না, একদমই জানি না। তাদের বোঝাতে হয়তো অসুবিধা হবে না কাউকে, টেকনিক্যাল ভাষাটা আমার জানা নেই। ওই জন্যই আমি সিনেমার মধ্যে আমি মেনলি গল্প বলতে চাই, তো সিনেমার মধ্যে না বলে আমি লিখে বলবো, সেম জিনিসটা আমি লিখে বলবো। কারণ যে আমার যে গল্পটা তুমি সিনেমায় দেখছো, তুমি যদি গল্প হিসেবে পড়ো তোমার তখনও ভালো লাগবে, কারণ আমি ওইগুলো হ্যাঁ মানে প্রিন্সিপালটা খুব স্ট্রং রাখছি, তো প্রিন্সিপালটা খুব স্ট্রং রাখছি। তাছাড়া সিনেমা একটা খুব কমপ্লেক্স জায়গা, সেখানে অনেক কিছু মাথায় রাখতে হয়, অল্প অল্প করে আমি ওই নুনের মতো কাজ করতে চাই আর কি, সব জায়গাতে অল্প অল্প করে। হ্যাঁ মানে মানে যারা রান্না করে তাদের ক্ষেত্রে আরো এই আন্দাজটা। আচ্ছা তোর কি মনে হয় যে যারা ধর রান্না করতে ভালোবাসে বা রান্না করে টুকটাক শখের, তাদের কোথাও গিয়ে তাদের মধ্যে যারা অভিনয় করছে সেই দিকেও এবং যারা ধর ডিরেকশন দিচ্ছে কোথাও কি সেই দিকেও একটা সেন্স কোনোভাবে কাজ করে যায়? একটু না, ভীষণভাবে কাজ করে, আমি একদম মনে করি এটা। যারা রান্না করে শখে হোক কি এমনি হোক, মানে মোটামুটি একটা মন থেকে যারা রান্না করে যত্ন নিয়ে তারা, হ্যাঁ তারা তাদের মধ্যে প্রচন্ড একটা আর্টিস্টই কাজ করে, ওটা একটা আর্টিস্ট, একজন শেফ, একজন একজন আর্টিস্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা তো আমি মনে করি ডেফিনেটলি। তো ওই জিনিসগুলো কাজ করে আমার মধ্যে, তো ওইগুলো থেকে সেই জন্যই বলছে যে আমি ওইভাবেই কখনো আমি গল্পগুলো লিখেছিলাম, সেগুলো বানানোর প্রসেসে গেছি এবং আকাশ পাতাল মানে আকাশ কুসুম ভাবিনি কিছু, এই করে নেবো সেই করে না। আমি যেটা করার প্রথমে নন একটার বন্ধু বান্ধব কাজ করতাম, করে একটা প্রোফাইল বানানো আর কি, জাস্ট আমি যে কাজ করি এটা লোককে একটা অ্যাসুরেন্স দেবো, সেই জন্য 2-3 ছবি বানালাম, বানিয়ে তারপর আমি অ্যাক্টরের সাথে কাজ করা শুরু করেছি। কিন্তু আমি যে ধরো রাইটার বানালাম, হেডফোন বানালাম, সেখানে আমি প্রফেশনাল অ্যাক্টরের সাথে কাজ করছি। প্রথম থেকে তো করে না, প্রথমে সুকান্ত অ্যাক্টিং করেছে ছাদে, বন্ধু অ্যাক্টর না, ও আমি ডিরেক্টর নই তখন, ও অ্যাক্টর না। আজ কে অ্যাক্টর না এটা আমি কি করে বুঝবো? আমি নিজে তো ডিরেক্টর নই, আমার কাছে সেই ডিগ্রিটা আছে কোথায়, এটা তো বুঝতে হবে। আমার প্রথম ছবি অ্যাক্টর নয়, তা প্রথম ছবি তো আমি নিজে তো ডিরেক্টর নই, আমিও তো শিক্ষককে বলেছি ও বল সেখানে এটা কর, কিন্তু কেউ কিন্তু ওর অ্যাক্টিং নিয়ে প্রশ্ন করেনি, যে একে তো পারছি না করতে, বিশ্বাসযোগ্যতা রয়েছে আর কি, কেউ তো প্রশ্ন করছে না যে তুমি ও তো পারছে না করতে, ওকে দিয়ে করেছি আমি। কন্ট্রোলটা কাকে দেবো এটা ডিপেন্ড করছে। আমি আমার বলতে কোনো অসুবিধা নেই, আমাকে অনেকেই বলেছিল বা অন্যরকম অপশন দিয়েছিল যে সৌমিতকে একে নে ওকে নে, আমি সৌমিতকেই নেবো, কারণ যে ক্যারেক্টারটা লিখেছে সৌমিত ছাড়া আমার চেনার মধ্যে কেউ করতে পারবে না। মিসফিট হয়ে গেলেই, মিসকাস্টিং হয়ে গেলে জিনিসটা হেঁটে যাবে।
এটা ইয়ের ক্ষেত্রেও তাই, মিউজিকের ক্ষেত্রেও তাই। নতুন আর কি গল্প নিয়ে নতুন আমি লিখছি মানে খুব যে বিয়ে করে লিখতে পারছি তা নয়, রেগুলার বেসিসে লিখতে পারছি তা না। এবার কেন হচ্ছে সেটাও ঠিক বুঝতে পারছি না, কিন্তু একটা দেখেছি যে একটা না ধৈর্যের অভাব কাজ করছে কোনো না কোনো ভাবে, নানান কারণে, ব্যক্তিগত কারণে হতে পারে বা কি জানি না, কিন্তু বেশ কয়েক বছর ধরে আমার একটা মানে একটা অনীহা, হ্যাঁ, বা যেহেতু এটা আমি প্রফেশনালি করছি না, প্রফেশনালি করার একটা দাম আছে জানো তো, সবকিছু প্রফেশনালি করার একটা রিজনটা রুটিনের অভাব বা ডিসিপ্লিনের অভাবের কথা বলছি আমার নিজের কথাই, মানে আমার মনে হয় এটা যে একটা কোন রকম চাপ থাকলে বা কিছু থাকলে না, আমার মনে আছে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, সেটা আমি একজনের সাথে করতে চেয়েছিলাম কাজটা, তো সে মুম্বাইতে চলে গেছিল, সে আবার কলকাতায় এসেছিল, তো হুট করে তাকে আমি জিজ্ঞেস করেছি যে আমার সাথে ছবি করবে, আমি সিনেমা বানাই, তাই বলছে সে না বলবে, সে হ্যাঁ বলে দিয়েছে, হ্যাঁ কালকে দেখা করো, কালকে স্ক্রিপ্ট শোনাও আমাকে, আমি কালকে তারপরে বেরিয়ে যাবো 2 দিন পর, দেখা করো। আমি ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্টে তো নেই, আমি খালি বলেছি কাজ করবো, স্ক্রিপ্টে তো নেই, রাতেই স্ক্রিপ্ট লিখে ফেললাম এবং সেটা অ্যাপ্রুভও হয়ে গেল, এবং সেটা আমি পরবর্তী কাজে সময় নিয়ে যে আবার চেঞ্জ করেছি তাও না, এমন যে হ্যাঁ শোনার জন্য একটা নিয়ে চলে গেলাম, পরে ওটাকে একটু আপডেট করে নিলাম। উল্টে এমন একটা জিনিস আমার মাথায় সেই মুহূর্তে এসেছিল, আমি পরে রয়ে বসে লিখলে আসতো না, সেটা হচ্ছে শেক্সপিয়ারের একটা রেফারেন্স। আচ্ছা, শেক্সপিয়ারের ক্যারেক্টার দ্য রেফারেন্স, ওখানে আমি ওই মুহূর্তে ভেবে ঢোকালাম, আমি পরে এত ভেবে চিন্তা আমার মাথায় আসতো না। ওই যে রাত্রির 12টায় কথা হচ্ছে, কটা অব্দি জাগবে একটা মানুষ, কত 2টো 2:30 3টে অব্দি জাগে, আর কত আপাতত ঘুমো বলে বাবা, ওই যে করতে হবে, বেশিক্ষণ লাইট জ্বালাতে পারবো না, বাড়িতে বকবে আবার, তো 2-3 ঘন্টার মধ্যে স্ক্রিপ্ট লিখে দিয়েছি। এবং শেক্সপিয়ারের ওটা দিয়েই আর কি চট করে মাথায় আনতে, মানে এমন ভাবছি এমন কিছু লিখতে চাইছি যেটা রিজেক্ট না করতে পারে, ওটা দিলাম। এবং ওটা একটা বড় কারণ ছিল, শেক্সপিয়ারের পয়েন্টটা দেওয়ার বিরাট কারণ ছিল, মানে ওর পছন্দ হবে, সে কাজটা পরে হয়নি অন্য কথা, কিন্তু সেটা তো আমার তৈরি হয়ে গেল জিনিসটা, আমি তো চেঞ্জ করিনি জিনিসটাকে, তো এরকম হতে থেকেছে আর কি। আর এমনি কিছু মানে গোল, তবে হ্যাঁ লেখালেখিটা আমি করছি আর কি, এখন লেখাটা প্রচুর পড়ছি, এখন পড়াটা আমার এখানে কমিয়ে দিয়েছিলাম, ছবি দেখছিলাম, আমি দেখলাম যে ছবি দেখেই যে খালি আমার গ্রোথটা হবে তা নয়, ওই কারণ আমরা তো মানে সিনেমা তো খালি দেখার জন্য, একটু শেখার জন্য তো দেখি, তো খালি যে দেখে আমার গ্রোথ হবে ছবি দেখে তা নয়, কারণ আমি অনেক ছবি দেখেছি পরবর্তীকালে যেগুলো দারুণ ছবি, হেভি ছবি, অনেকে অবাক হয়ে গেছে, আমারও দারুণ লেগেছে, অবাক কম হয়েছি। কেন? কারণ ধরো একটা সাইকোলজিক্যাল ছবি, একটা ধরো খুবই একটা মাইন্ড বগলিং ব্যাপার আছে সিনেমাটার মধ্যে, লোকে বলছে, আমি দেখলাম সত্যিই আছে, কিন্তু অতটাও হয়নি। কেন? ওই রেফারেন্সের গল্প উপন্যাস প্রচুর পড়েছি। ফর এক্সাম্পল তুমি ধরো শাটার আইল্যান্ড ছবিটা দেখেছো, আমি উপন্যাসটা তো পড়েছি 2 বছর আগে, ব্যাপারটা তো একই থাকছে, তুমি ওই জোনটায় তুমি যাও না বলে তোমার ওটা আনটাচড, আনট্যাপড, তোমার ওটা পড়া আছে সবই মোটামুটি অনেকগুলোই, তো ওই জন্য আলাদা করে সাইকোলজিক্যাল থ্রিলার যে দেখে আমি খুব উল্টে আমি বই পড়ে বেশি আইডিয়া পাই সিনেমার থেকে। বই পড়ে এমন একটা আইডিয়া হবে, একটা হিচকিচা লিখে গেছে না, মাথা পাগলা হয়ে যাবে লোকজনের, আশেপাশে কেউ নেই আজকাল, তো ওই জন্যই আর কি হিচককটা দুদিক থেকে, যেমন সিনেমা তেমনি লেখা, দুদিক থেকে এত বেশি পরিমাণে ইন্সপায়ার করেছে আমাকে, এবং খুব ভালো, মানে উইথ ডিগনিটি। কেন বলছি তোমার কথাটা উইথ ডিগনিটি, কেমন ব্যাপারটা যে উনি কিন্তু থ্রিলার মানে বানাতে গিয়ে বা লিখতে গিয়ে কখনো জিনিসটাকে ভালগার করেননি, কারণ থ্রিলারের সঙ্গে থ্রিলের সাথে ইরোটিকের সাথে একটা ভালগারনেস কানেকশন আছে, তোমাকে মানতে হবে, ঠিক আছে, আছে সাইকোলজিক্যাল জায়গা থেকে না, ডার্ক ফ্যান্টাসির জায়গা থেকে একটা আছে, চলে আসে, সেটা সদভাবে চলে আসে। কিন্তু উনি কিন্তু তুমি এত লেখা তুমি দেখো, এত সিনেমা তুমি দেখো, একটা চুমু খাওয়াটা বড় কথা না স্ক্রিনে, কিন্তু যেখানে ভালগারে কোনোদিন তুমি নিয়ে যাননি, নিয়ে তার দরকারও পড়েনি, তুমি ভেবে দেখো এটা কখনো। এখন একটা তোমাকে একটা ইরোটিক ছবি তৈরি করতে গেলে সেখানে ড্রাগস দিয়ে, সেখানে তোমার মেয়েদের ছোট ড্রেস, সেরকম আলাদা করে লাইট তোমাকে কিক তৈরি করতে হচ্ছে, অ্যাটমসফিয়ার তৈরি করতে হচ্ছে, ওটাই বলছি। হ্যাঁ, তো সেটা কখনো কিন্তু করতে হয়নি। হ্যাঁ, এবং সেম কাজ ওই জন্যই আমি ঋতুপর্ণ ঘোষের ক্ষেত্রেও আর কি ওটা খুব নিই, লেখার জায়গাটা, যে হাস্যরস তৈরি করবো তো ডিগনিটি তো থেকে, হ্যাঁ, মানে চেষ্টা করবো আর কি, সব ক্ষেত্রে হয় না,
সব ক্ষেত্রে আমিও মানে এটা খুব চাপ, মানে হাসি তৈরি করাটা উইথ ডিগনিটি সত্যি খুব চাপ। কারণ প্রিয়দর্শনের যত হাসির ছবি তুমি দেখবে, কি পরেশ রাওয়াল বলছে দরজাগুলোর ডাব এসে একটা বয়স্ক লোকের বুকে লাগছে, তার হাতটা ফেটে যেতে পারে, মানে তার হাতে লাগতে পারে, ও পা তুলে পড়ে গেল, তুমি হাসছো। হ্যাঁ, এটা তো একটা কষ্টই হলো তার, ওখান থেকে তো হাস্যরস তৈরি হয়। হ্যাঁ, ওরকম কার্টুন দেখলে যেই ফিলটা আসে ওই রকম ওই ব্যাপারটা। কিন্তু আমি চেষ্টা করি, যখনই হাসি তৈরি করার চেষ্টা করেছি ওই জায়গায় কম রেখেই হাসিটা, আমি মনে করি সেখানেই মানে আমার জয়টা বেশি হবে আর কি, মানে আমার সাকসেসটা সেখানেই বেশি হবে রাদার দেন ওখানে। তো আমি অনেকটা কি বল না, আমার একটা মানে একটা সাপোর্ট পেয়ে গেলাম ওখানে দাঁড়িয়ে, তো সেই জিনিসটা আছে। যেমন আমি ওই হ্যামারে একটা জায়গা ছিল যেখানে ওই দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে যে থ্রিলার লিখবে দুজন মিলে, তো জিজ্ঞেস করছে যে আমরা কারোর একটা থ্রিলার অ্যাডাপ্ট করতে পারি তো, লাইক ধর আলফ্রেড হিচকক। বলছে কি কার কক? আমি হিচকক। না লেখেনি, ও বাদ যাচ্ছে, রবীন্দ্রনাথ দেখো। এটাও ডিগনিটির বাইরে গিয়েই করা, কিন্তু চেষ্টা করি এইগুলোর থেকে এটা যদি না করে আদার দেন, ধরো ফর এক্সাম্পল রাইটারের ক্ষেত্রে ওই তুই এত কিছু লিখে এই প্রেম সমাজ এসব লিখে, তার সঙ্গে রাজনীতি, তার সাথে প্রেম, এত কিছু লিখে তুই কি প্রমাণ করতে চাইছি? বুদ্ধদেব ভট্টাচার্য যেন গুহ করে দে, সেটা বেটার হবে। হ্যাঁ, এইগুলো এই মজাগুলো আমি, এইটার একটা দর্শক যেহেতু আছে, ওটা তুই বুঝতে পারছিস কাজ করার পর। আচ্ছা, যাই হোক, কথা হলো অনেক। হ্যাঁ, তোর কটা প্লেন গেল বলো তো আজকে? 6টা 7টার বেশি গেছে।